আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছো কেন? কয়টা বাজে? এখন আমাকে ডাক দাওনি কেন? আজকে আমার এসএসসি রেজাল্ট দেবে, তোমার মনে নেই? এখন আমি কখন স্কুলে যাব আর কখন মিষ্টি কিনতে যাব? তোকে কখন থেকে ডাক দিতাছি, তোর তো কোনো খবর নাই। আর মিষ্টি তোর আনতে হবে না, তোর বাবা কিনে পাঠিয়ে দিছে। তুমি এখন লক্ষ্মী ছেলের মতো উঠে ফ্রেশ হও কেমন? ঠিক আছে আমার লক্ষ্মী আম্মু, ফ্রেশ হই। আর আপনাদেরকে আমার পরিচয়টা দিই। আমি নাহিদ হাসান মনির। এবার এইচএসসি পরীক্ষা দিলাম, তার রেজাল্ট আজ দিবে। আমি একা, আর আমার একটা মিষ্টি বোন আছে, নাম মনির আক্তার তিশা। বাবা একটা চাকরি করে, মা গৃহিণী। বাবা কি চাকরি করে তা পরে জানতে পারবেন কেমন? আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার দেরি হয়ে গেল। নাস্তার টেবিলে এসে নাস্তা করে বোনকে স্কুলে দিয়ে আমিও গেলাম কলেজে বন্ধুদের কাছে। আরে মনির, কি খবর রে? খুব টেনশন হচ্ছিল, কি যে হবে। আরে টেনশন করতেছিস কেন? রেজাল্ট ভালোই হবে। আমাদের তো আর দেখা হবে না রে, যে যার যার মতো অ্যাডমিশন নেবে। আরে মোবাইল ফোন তো আছে, কন্ট্যাক্ট করব। আর আমি তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিব। তোরা কই দিবি? আমি রাজশাহী। আর নীরব, তুই কোথায় যাবি? আমি দেখি কই দেওয়া যায়। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে কখন যে একটা বেজে গেছে বলতে পারি না। নামাজের আজান দিল, নামাজ পড়লাম, তারপর গেলাম রেজাল্ট নোটিশ বোর্ডে। গিয়ে তো আমি অবাক, কারণ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কলেজে টপার হয়েছি। স্যাররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আব্বু আম্মু আর আমার সহপাঠীরা। আব্বু, আম্মু, তোমরা কখন আসলে? আমি আর তোমার আব্বু এই তো কিছু আগে আসলাম। তোমার স্যার ফোন করেছে তোমার আব্বুর কাছে। আমরা আর দেরি করিনি, সোজা কলেজে মিষ্টি নিয়ে। আমি তো সেই খুশি। তারপর সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ করে কলেজ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নাহিদ, কই ভর্তি হবা, কিছু ভাবলা? আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। এখানে থাকলে হয় না, রাজশাহী ভার্সিটিতে ভর্তি হও। না আম্মু, আমি ঢাকা ভার্সিটিতেই ভর্তি হব। আব্বু, তুমি ব্যবস্থা করো। আম্মুকে খুব বোঝালাম, তারপর আম্মু রাজি হলো। আম্মু রাজি মানে আব্বু রাজি। তারপর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম এবং চান্সও পেয়ে গেলাম। ভর্তি হতে কোনো সমস্যা হয়নি। কাল তো তুমি চলে যাবা। তোমার আব্বু গত মাসে যে 3 তলা বাড়িটা কিনলো, তার 1-2 তলা ভাড়া দেওয়া হয়েছে। তুমি 3 তলার ফ্ল্যাটে থেকো। ওখানে দারোয়ান আব্দুর রহিম তোমাকে সব বুঝিয়ে দিবে। এই নাও এটিএম কার্ড, যখন যা লাগবে তুলতে পারবা। ঠিক আছে আব্বু আম্মু, আমার এই পিচ্চি বোনটাকে দেখে রেখো। ভাইয়া, তুমি সাবধানে যেও, সাবধানে থাকবে আর প্রতিদিন আমাকে ফোন দিও। ঠিক আছে আমার লক্ষ্মী বোনটা। বাসার সবার থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। সকাল 10টায় আর ঢাকায় পৌঁছালাম রাত 10টায়। বাসা চিনতে কোনো সমস্যা হয়নি, কারণ আব্দুর রহিম চাচা এসেছিল আমাকে নিতে বাস স্ট্যান্ডে। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বু আম্মু ও পিচ্চি বোনটার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে রওনা দিলাম। প্রথম দিন তাই কেমন জানি লাগতেছিল, কোনো বন্ধু নাই। ভার্সিটির গেটে প্রবেশ করতেই কেউ একজন ডাক দিল। এই ক্ষেতপোলা, শোন, এদিকে আয়। পিছনে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমায় বলতেছিল। তো কাকে বলবো, তুই ছাড়া তো আর কেউ নেই এখানে। তারপর আমি তাদের কাছে গেলাম। মেয়েদের মধ্যে একজন বলল, কি রে খ্যাত, নতুন মাল নাকি? সবাই হাসতে শুরু করলো। দেখুন, আজ ভার্সিটিতে নতুন, খুব টেনশন হচ্ছে। ক্লাসরুমটা খুঁজে বার করতে হবে। তুই চিন্তা করিস না, আমরা তোকে দেখে নিব। আর তোকে এখন একটা কাজ করতে হবে। তারা আমায় বলতেছিল, তার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। ওদের ভিতর থেকে একজন বলল, এই গেট দিয়ে যে মেয়ে প্রথম আসবে তাকেই কিস করতে হবে। কি? আপনারা কি আমাকে র্যাগিং করতেছেন নতুন দেখে? একটা মেয়ে বলল। এই যারা, ছেলেটাকে একটা দেব নাকি? আবে আমি কে তুই জানিস? তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলতে? যা বলছি তাই কর। দেখেন, আমার হাতে সময় নাই, ক্লাসে যেতে হবে।
ওই ফক্কিনির পোলা, বেশি কথা বললে তোকে আজ। বলতেই প্রিন্সিপাল স্যারের আগমন এবং প্রিন্সিপাল স্যার এসে বলল সবাইকে ক্লাসে যাওয়ার জন্য। আজ বেঁচে গেলি, তোকে পরে দেখে নিব। আমি আমার মতো চলে গেলাম। ক্লাসরুম খুঁজতে অনেক কষ্ট, খুঁজে পেলাম ক্লাসরুম। যেতেই তো আমি অবাক, যারাও তার বান্ধবীরা গল্প করতেছে। আমি ওদেরকে না দেখেই চলে যেতেই এই তোরা শোন, আজ আমাদের ক্লাসে নতুন ক্ষেতের আমদানি হয়েছে। পুরাতন ক্ষেত ভাত পায় না, নতুন ক্ষেতের আমদানি। বলেই সবাই হাসতে লাগলো। আমি কিছু না বলে পিছনের সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার সবার পরিচয় নিতে শুরু করলো। যখন যারা পরিচয় দিতে যাবে তখন ওই স্যার বলল, ঢাক মামুনি, আমি জানি তুমি মিস্টার জহুরুল এমপির মেয়ে জান্নাতুল ফেরদৌস যারা। এক এক করে সবার পরিচয় পর্ব শেষ। এবার আমার পালা। আমার নাম নাহিদ হাসান মনির। এইবার স্যার পড়া শুরু করলো আর ক্লাস শেষে বলল, সবাই বাসা থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবে। বলেই স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমরা সবাই ক্লাস থেকে বের হয়ে গেলাম। আমিও ক্লাস থেকে বের হতে একটা ধাক্কা খেলাম। উঠে দাঁড়াতেই ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না? আমি দেখলাম যারা আমাকে থাপ্পড় মারতে লাগলো। আমি না হয় চোখে দেখিনি, আপনিও কি চোখে দেখেননি? ছোট লোকের বাচ্চা, মুখের ওপর কথা। আবার মারতে যাবে তখনও একটা মেয়ে এসে যারার হাত ধরলো আর বলতে লাগলো, দেখতে পাচ্ছেন না ছেলেটা ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে? এই নাহিদা, এখান থেকে চলে যা, না হলে তোর খবর আছে। কি করবেন আপনি দেখি তো? বলেই আমার হাত ধরে ক্যান্টিনের দিকে নিয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করলো ওরা আমাকে কেন মারতেছিল। আসলে ক্লাস থেকে বের হতে ধাক্কা লাগে আর কিছু না বলে মারতে শুরু করে। ও হলো এমপির অহংকারী মেয়ে। যাই হোক, তোমার নাম কি আর কোন বর্ষে পড়ো? আমার নাম নাহিদ হাসান মনির, অনার্স প্রথম বর্ষে। আপনার? আপনাদেরকে তো বলাই হয় নাই। যারা দেখতে একদম পরীর মতো। পরীর মতো বললে ফেল হবে। আরে, আমার নামের নাম? বাহ, ভালো তো। আমি দ্বিতীয় বর্ষে পড়ি। আর কই থাকিস? এই তো সামনে বসিতে থাকি। একটু মিথ্যে বললাম আর কি। আচ্ছা চল, আমি তোকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আসি। না না আপু, থাক। আমার জন্য আপনি কিছু সময়ের জন্য অনেক উপকার করলেন। কি বললি? আপু বললি? আসলে আমার না কোনো ভাই নাই। তুই কি আমার ছোট ভাই হবি? আসলে আমি গরিব আর আপনি তো মনে হয় বড়লোক ঘরের মেয়ে। আপনার ভাই হলে কি আমার আর আপনার মানাবে? আমি একটা খ্যাত ছেলে। চুপ কর, আর কোনো কথা বলবি না। কথা বললে দেখতে পাবি তোর কি অবস্থা করি। বলেই আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল এবং আমাকে ডাক্তার দেখালো। তারপর বাসার রাস্তার মোড়ে রেখে চলে গেল। আমি বাসায় যেতেই দারোয়ান চাচা বলল, কি হয়েছে বাবাজি তোমার? তেমন কিছু না, রিক্সা থেকে পড়ে এমন হয়েছে। তারপর আমি ফ্ল্যাটে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। টেবিলে বুয়া খাবার বেড়ে দিল। ও আপনাদেরকে তো বলাই হয়নি, দারোয়ান চাচার বউ বুয়ার কাজ করে আর নিজে চাচার সাথে থাকে। কারণ আমার খাওয়ায় কোনো কষ্ট যেন না হয় সেই জন্য আম্মু সব ব্যবস্থা করে রাখছে। খাবার খেয়ে রুমে এসে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে দেখলাম যারা আর একটা মেয়ে ছাদের দেওয়ালে বসে গল্প করতেছে। আমাকে দেখে যারা বলল, এই তানিয়া, এই ক্ষেত পোলা এখানে কেন? তানিয়া হচ্ছে আমাদের বাসায় দ্বিতীয় ফ্ল্যাটের ভাড়াটিয়া। তার বাবা সরকারি অফিসার, এটা জানি। এই ছেলে, তুমি এখানে কি করো? না মানে এমনি। তুমি কোথায় থাকো? আর এখানে ফ্ল্যাটে তো কোনো ছেলে থাকে না। দ্বিতীয় ফ্ল্যাটে ভাড়াটিয়া আর প্রথম ফ্ল্যাটে তো বাড়িওয়ালা, তারাও তো আর থাকে না। আরে ম্যাডাম, আমি তো এই বাসার দারোয়ানের ভাতিজা। একটু মিথ্যা বললাম। আমি চাই না আমার পরিচয়টা কেউ জানো। ও তাই বলি, এই ক্ষেত পোলা এখানে কেমনে আসে? চল তানিয়া, আমি বাসায় যাব। এই বলেই ওরা চলে গেল। আমিও বেশি দেরি না করে বাসায় এসে অ্যাসাইনমেন্ট রেডি করে আম্মু আব্বু ও বোনের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। গেটে যেতেই দেখি যারা আর তানিয়া ওর বান্ধবীরা গেটের সামনে বসে আছে। আমি যেতেই, এই ক্ষেত পোলা, এইদিকে আয়, আজ তোর খবর আছে। কাল বেঁচে গেছিস। কি করব ভেবে পাচ্ছিলাম না।
ওদের কাছে যেতেই নাহিদা আপু আমার সামনে এসে হাজির। এই, তুই কই যাস? এদিকে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই। বলে হাত ধরে টেনে নিয়ে গেল। যারা, তানিয়া আর ওর বান্ধবীরা হা করে তাকিয়ে আছে, কিছু বলতেছে না। আসলে নাহিদা হলো সিটি মেয়রের মেয়ে, এজন্য যারা কিছু বলে না। আপু, আমাকে কই নিয়ে যাও? চল আগে, তারপর বলছি। বলে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছে। দেখি কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তাদেরকে উদ্দেশ্য করে নাহিদা আপু বলল, নীরব, ও হলো নাহিদ। নাহিদ, ও হলো আমার বন্ধু নীরব। নীরব আর ওর বন্ধুরা বলল, এই ক্ষেতপোলা তোমার কি হয়? ও হলো আমার পাতানো ভাই, কাছের কেউ বা আত্মীয় না, তবে পরিচয় তো মানুষ, এর বেশি আর কি লাগে নীরব? থাক না আপু, আমি ক্লাসে গেলাম, তোমরা কথা বলো, আমার ক্লাস শুরু হবে। বলে আমি হাঁটা শুরু করলাম। নীরব বলল, আসলে ভাইয়া, আমার কাপড় চোপড় দেখে তো সবাই আমাকে খ্যাতই বলবে। আচ্ছা, তুই ক্লাসে যা, আর ক্লাস শেষে আমার সাথে দেখা করিস, কেমন? আচ্ছা, বলেই চলে গেলাম ক্লাসে। যেয়ে দেখি যারা সামনের সিটে বসে আছে। আমি যেতেই বলে উঠল, ওই দেখ, ক্ষেত পোলা আসছে। কিছু না বলেই পিছনের সিটে গিয়ে বসলাম। স্যার ক্লাসে প্রবেশ করলো আর বলল, কে কে অ্যাসাইনমেন্ট তৈরি করে আনোনি? দাঁড়াও। দেখলাম কেউ দাঁড়ালো না। তাই দেখে স্যার সবার অ্যাসাইনমেন্ট জমা নিয়ে ক্লাসের পড়া বুঝিয়ে দিয়ে চলে গেল। সব ক্লাস শেষ করে আমি বাসায় চলে আসলাম। এইভাবে বাসা আর ক্লাস পড়াশোনা করতে করতে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে আসলো। এর মাঝে যারা আমাকে অনেকভাবে অপমান করতে এবং মারতে চায়, নাহিদা আপুর জন্য মারতে পারে না। পরীক্ষার দিন চলে আসলো। সবাই ভালো মতো পরীক্ষা দিলাম। রেজাল্টের দিন চলে আসলো। আমরা সবাই ক্লাসে বসে আছি। প্রিন্সিপাল স্যার রেজাল্ট শিট নিয়ে রুমে আসলো আর বলতে লাগলো, আমরা এবার প্রথম বর্ষ ভার্সিটি থেকে 7 দিনের জন্য ভ্রমণে যাব কক্সবাজার। প্রতিবারই যাই। প্রথম দ্বিতীয় সেমিস্টারে যারা প্রথম দ্বিতীয় হবে তারা ফ্রিতে যেতে পারবে, তাদের ভাড়া লাগবে না। তোমাদের ভেতর থেকে প্রথম বর্ষে সবাই ভালো রেজাল্ট করছে, তবে এবার যে প্রথম হয়েছে, যে নাম্বার পেয়ে এর আগে এমন হয়নি। প্রতিটা বিষয়ে 98-99 করে মার্ক পেয়েছে। খুব নিখুঁত করে খাতা দেখার পরও কোনো ভুল হয়নি। ও সবাই তো কথা বলতেছে, এর ভিতর যারা তো ভাবতেছে সে প্রথম হয়েছে, ক্লাসের সবাই ভাবতেছে, সেই জন্য অন্য ছাত্ররা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। স্যার সবাইকে থামিয়ে বলল, এই প্রথম বর্ষে দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস যারা। ক্লাসের সবাই থ মেরে গেল। তাহলে প্রথম হলো কে? স্যার বলল, এবার প্রথম হয়েছে মোহাম্মদ নাহিদ হাসান মনির। ক্লাসের সবাই তো অবাক, এই খ্যাত কেমন করে প্রথম হলো? স্যার কি মিথ্যে বলছে? আমি এটা মানি না। ও কিভাবে প্রথম হয়? এটা আমার সাথে চিটিং করা হচ্ছে। যা সেট আপ, কি বলছো তুমি? যারা ভালো পরীক্ষা দেয় তারা তো ভালো রেজাল্ট পাবেই। আমরা চিনি ছাত্র, কে গরিব আর কে ধনী আমরা কলেজেরা দেখি না। এই বলে স্যার চলে গেল। আমি তো মহা খুশি যে প্রথম হয়েছি, বাসায় খবরটা জানাতে হবে। এই বলে বাহিরে যেতেই যারা আমাকে বলল, আমাদের ক্লাসে যে প্রথম হয় সে আমাদের সকলকে ডিনার করায় 5 স্টার হোটেলে। তোর মতো গরিব আর ক্ষেতপোলা কেমনে জানবে 5 স্টার হোটেল কোনটা বলে? সবাই হাসতে শুরু করলো। আচ্ছা, বেশ খাওয়াবো তোমাদেরকে, তবে কবে খাবে আমাকে জানাও। বলেই বাইরে আসলাম। এসে আম্মুকে ফোন দিয়ে বললাম। আম্মু আমার রেজাল্টের কথা শুনে আম্মু তো মহা খুশি। আম্মুর সাথে কথা বলে হেঁটে আসতেই নাহিদা আপুর সাথে দেখা। আপুকেও বললাম আমার রেজাল্টের কথা। আপু বেশ খুশি। এই নে, টাকাটা রাখ, কিছু কিনে নিস। তোর রেজাল্ট ভালো হয়েছে বলে তোকে গিফট করলাম। আপু, আমার টাকা লাগবে না। আমি তোকে দয়া বা করুণা করছি না রে, বুঝলি? আমার নিজের ভাই হলে কি নিতি না? যেদিন নিজের পায়ে দাঁড়াবি তখন না হয় এই বোনকে কিছু কিনে দিস, যদি তোর মনে থাকে। এই কেমন কথা বললে তুমি আপু? আমার কেন মনে থাকবে না? তারপর আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু ফোন দিল। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কেউ না যে রেজাল্ট কেমন হলো তা জানাবে কেন? আসলে আব্বু, তোমার ফোনটা মনে হয় বন্ধ ছিল, তাই হয়তো বা যায়নি। মিথ্যা বললাম, ভাবছিলাম বাসায় এসে বলবো। আচ্ছা, ভালো কথা, দোয়া করি রেজাল্ট আবার ভালো করো। আচ্ছা, কি গিফট নিবা বলো?
তোমার আম্মু তো তোমাকে টাকা পাঠাবে তোমার অ্যাকাউন্টে। আমি তো জানি না, তবে আপনিও টাকাই দিয়েন কেমন? অনেক কথা বলে ফোন রেখে দিলাম। তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজে যেতেই যারা ও তার বান্ধবীরা বলল, কি রে ক্ষেতপোলা, খাওয়াবি বলে আর খাওয়ালি না, আর খাওয়াবি বা কেমনে? তোরা তো দামি খাবার চোখেই দেখিসনি, শালা ফক্কিনির বাচ্চা। কথাটা শুনে আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠল। আমি কিছু বলার আগেই স্যার ক্লাসে আসলো। এসেই স্যার বলল, আগামীকাল আমরা সবাই কক্সবাজার যাব। তোমরা সবাই সকাল 10টার দিকে ভার্সিটির গেটে চলে আসবা। বলেই স্যার চলে গেল। তো মিস যারা নিজেকে কি ভাবেন? আমি খেত বুঝলাম, আমাকে সইতে পারেন না বুঝলাম। আমার বাবা কি করেছে আপনার, যার জন্য আমার বাবার নাম ওঠালেন? এই বেশি কথা বললে না জেলের ভাত খাওয়াবো, ইফটিজিং এর কেসে ফাঁসিয়ে দিব। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। বড়লোকের মেয়েরা কি এমনই হয়? আমি তো এখানে পড়তে আসছি, পাওয়ার দেখাতে আসিনি। তাই বেশি কিছু না বলে বাসায় চলে আসলাম। কাল তো ভ্রমণে যাব, কিছু কেনাকাটা করতে হবে। বাসায় এসে খাবার খেয়ে ঘুম আসলাম। বিকেলবেলা বাসা থেকে বের হতেই দেখি তানিয়া কেনাকাটা করে বাসায় আসতেছে। আমাকে দেখে বলতেছে, এই যে এগুলো একটু আমার বাসায় দিয়ে আসবেন। না, আমি পারবো না, আপনি নিয়ে যান। কি বললা? মুখের উপর কথা। তোমাকে আজ কি বলবো ভেবেই পাচ্ছি না। কি আর বলবা, বেশি কথা বললে একদম বাসা থেকে বের করে দিব। বলে আমি কেনাকাটা করতে যমুনা ফিচার পার্কে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। ফোন বেজে উঠলো, দেখি আম্মু ফোন দিছে। আম্মু কেমন আছো এবং বোন কেমন আছে? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আর কোথাও কি যাচ্ছ? আম্মু আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি, কলেজ থেকে ভ্রমণে যাবে 7 দিনের জন্য, তাই আর কি। আচ্ছা যাও, দেখে শুনে থেকো কেমন। আম্মুর সাথে কথা বলে কিছুক্ষণ পর যমুনা ফিচার পার্কে চলে আসলাম। কেনাকাটা শেষ করে বাইরে আসতেই দেখি যারা। এই ফক্কিনি, তুই এখানে? তাও আবার কেনাকাটা করতে টাকা কই পেলি? চুরি করছো নাকি? কি যে বলেন না ম্যাডাম, আপনারা পারেন আর আমরা কিনতে পারবো না? বলেই চলে আসতে লাগলাম। বেশি কথা বললে আবার আমার মাথাটা খারাপ হবে। আবার বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুম দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলাম। গেটে যেতেই সবাই তো আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমি বন এলিয়েন। বাহ, তোকে তো আজ হিরো হিরো লাগছে। কি আপু, কি যে বলো না। আপুর সাথে কথা বলে বাসে উঠলাম। দেখি 6টা বাস, তাও এনা পরিবহন। বাসে সবাই উঠলো, মেয়েদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা বাস। বাস চলতেছে আপন গতিতে। দুপুরে খাবার জন্য কুমিল্লা নূরজাহান হোটেলে বাসটা অফিস দিল। আমরা সবাই যার যার মতো বাস থেকে নেমে খাওয়ার জন্য হোটেলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম। খাবার খেতেই, কি রে, কি খাবার খাইতেছ? তোর মতো গরিবের জন্য এই রকম হোটেল? এই তো অল্প কিছু খাবার, গরিবের যে খাবার। খা, বেশি করে খা, পরে তো আর বেশি খেতে পারবি না। আমি আর কিছু না বলে খেয়ে গাড়িতে উঠলাম। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। আমরা সবাই কক্সবাজার চলে আসলাম বিকেলের ভিতরে। যেহেতু আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই কোনো সমস্যা হয় নাই। স্যাররা রুম ভাগ করে দিল। আমি গরিব বলে আমাকে কেউ সাথে নেয় নাই, সেজন্য স্যারদের সাথে আমাকে থাকতে হবে। আমি স্যারকে বললাম, স্যার আমার কোনো সমস্যা হবে না, আমি সময় মতো সব ঠিক করে নেব আপনাদের সাথে। স্যার কিছু না ভেবে আমার জন্য সিঙ্গেল একটা নর্মাল রুম নিয়ে দিল আর সবাই থাকতো ভালো রুমে। যাই হোক, যে যার মতো রুমে চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম, কারণ এর আগে আমি বহুবার কক্সবাজার এসেছি একা এবং আম্মুর সাথে। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বাইরে গেলাম। বাইরে যেতেই দেখি একটা স্যারের সাথে দেখা। স্যার বলল রাত 11টার পর হোটেলের বাইরে থাকা নিষেধ। এই বলেই স্যার চলে গেল। আমিও চলে আসলাম রাতের খাবার খেতে। খাবার খেয়ে ব্রিজের দিকে গেলাম ঘুরতে। আমি একাই, কারণ সবাই জানে আমি গরিব, সেই জন্য আমার কোনো বন্ধু নেই। নাহিদা আপুরা কই, আজ আর দেখা হয় নাই। ঘুরতে ঘুরতে 9টা বেজে গেছে।
তাই ভাবলাম হোটেলে যাই। যেতেই দেখি সামনে যারা ও তার বান্ধবীরা। আমাকে দেখে যারা বলল। এই ক্ষেতপোলা, এইদিকে আয়। আমি কাছে যেতেই বলল। খুব পাট নিয়েছো তাই না? আমি আবার কই পাট নিলাম? তোর জন্য আমি প্রথম হতে পারিনি। দাঁড়া, তোকে আজ দেখাবো আমি কি। মানে কি করেন আপনি? দেখ কি করি। বাঁচাও, বাঁচাও। বলতেছে আর জামা ছিঁড়তেছে। কি করতেছেন আপনি? বলতে দেখি পুলিশ চলে আসলো। স্যার দেখেন, একা পেয়ে আমাকে। ওর বান্ধবীরাও একই কথা বলতেছে। আরো বলল আমি ওদেরকে চিনি না, সরি আমি ওদের ক্লাসমেট। ওরা আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। যারা ও তার বান্ধবীরা বলল না স্যার, আমরা ওকে চিনি না। পুলিশ আমার কোনো কথা শুনতেছে না। আর আমি ভুল করে আইডি কার্ড ছেড়ে আসছি রুমে। পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, দেখি যারারা হাসতেছে। থানায় নেওয়ার পর আমাকে হাজতে ঢোকানোর আগে আমি বলতেছি, স্যার আমি একটা ফোন করতে পারি? আবার কাকে ফোন করবি? যাকে করি করি, তাতে তো কোনো সমস্যা নাই। তারপর আমি আব্বুকে ফোন করলাম। আব্বু আসলে তারপর সব কিছু খুলে বললাম। আমি ওসি সাহেবকে ফোন দিতেই ওসি সাহেব আমার ফোনের দিকে হা করে তাকিয়ে আছে। কারণ আমার ফোনটা আইফোন 8 নিউ ভার্সন, যার মূল্য 1.5 লক্ষ প্লাস। ওসি সাহেবের ফোনে কথা বলতেই উঠে দাঁড়ালো। আব্বু সব বলল। তারপর ওসি সাহেব বলল, আসলে স্যার আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বলেই ফোন কেটে দিল আর বলল, তুমি আগে পরিচয় দিবে না? আমার তো কোনো কথাই শুনতেছেন না, কি বলবো? তারপর ওসি সাহেব বলল আমার নাম্বারটা নাও, আর সব পুলিশকে ডেকে বলল এ হচ্ছে অমুকের। বলেই আমাকে হোটেলে রেখে আসতে বলল। আমিও কিছু আর না বলে হোটেলে চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাব নাস্তা করতে। হোটেলে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। আসতে দেখি নাহিদ আপু। আসলে আপু আমাকে বলতে না দিতেই আপু বলল, আচ্ছা, তোর কাছে কি কোনো টাকা আছে তোর চলার মতো? আছে আপু। পরে আপু বাইরে গেল, আমি রুমে চলে আসলাম। রুমে আসার একটু পর কে জানি আমার রুমে বেল বাজাচ্ছে। আমি দরজা খুলতে দেখি যারা ও স্যাররা দাঁড়িয়ে আছে। আসলে আমি রাতে রুমে আসতেই যারা আমাকে দেখেছে, কিছু বলতে পারিনি, কারণ ও আমাকে জানালা দিয়ে দেখেছে। জানি না এখন কি ফোন দিয়ে পেকেছে। ছি নাহিদ, তুমি এমন কাজ করতে পারলা? আমি কি করলাম স্যার? আসলে আমি বুঝতে পারিনি। তুমি নাকাজারার সাথে খারাপ ব্যবহার করেছ। ছি, তুমি এখনই এই হোটেল থেকে বেরিয়ে যাও। তোমার মতো খারাপ ছেলের দরকার নেই। আগে ভার্সিটি খুলুক, তারপর তোমার ব্যবস্থা নিব। স্যাররা আমার কোনো কথা শুনতেছে না। আসলে গরিব মানুষের কথা মানুষ কম শোনে, এটাই পৃথিবীর নিয়ম। আমার কথা কেউ শুনতে যাচ্ছে না। ও বড় লোকের মেয়ে, আবার তার ভিতরে এমপির মেয়ে। আমার কথা কে বিশ্বাস করবে? বেশি কিছু না বলে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। যারা আমাকে দেখে মিটিমিটি হাসতেছে। আমি অন্য হোটেলে এসে রুম ভাড়া করে রুমে গেলাম। তারপর দুপুরে খাবার খেলাম, কারণ খাবারের জন্য হোটেলের বাইরে যাওয়া লাগে না, কারণ সব রুমে দিয়ে যায়। এটা হলো 5 স্টার হোটেল। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে বাইরে গেলাম, কারণ কিছু কেনাকাটা করব। তাই মার্কেটে গেলাম কেনাকাটা করতে। একটু পর রাত হলো। মার্কেট থেকে বের হতে দেখি কারা জানি একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। কাছে যেতেই দেখি মেয়েটা আর কেউ না, যারা। ছেলেগুলো আমায় বলল, আরে কে বে তুই, যা এখান থেকে। আমি কিছু না বলেই পা বাড়াতেই যারা বলল, আমাকে রেখে যাবা নাহিদ? আমি আর তুমি তো একই ভার্সিটির ছাত্রী। আমি কাছে গিয়ে যারাকে বললাম, ম্যাডাম আপনি তো আমাকে চেনেন না, কালকেই তো পুলিশকে বললেন। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচাও। আমি কি করব ভেবে পাচ্ছি না। আচ্ছা, ও যদি মানুষকে সম্মান দিতে না জানে, মানুষকে বিপদে ফেলে, তাহলে আমি কি ওর মতো নাকি যে মানুষকে বিপদে রেখে চলে যাব? আমি ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ভাইয়া আপনারা যা করছেন সেটা ভুল করছেন। রাতের বেলা খ্যাবলা জাল ফেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার না করে সকালবেলা ফুল হাতে কলেজের সামনে দাঁড়িয়ে থাকলেও তো দেখবেন কোনো না কোনো মেয়ে ঠিকই ধরা দিবে। এই তুই বড় ভাইকে চিনিস? বড় ভাই হলো কক্সবাজারের ডনের ছেলে, যার বাবাকে দেখলে এলাকার সব লোক ভয় পায়, যার সামনে থেকে সরে যায়।
আমি কিছু না বলেই ছেলেটিকে দিলাম একটা ঘুষি। ছেলেটা ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেল। আর একজন এসে আমাকে মারতে যাবে, তখন আমার হাতের কাছে দেখলাম একটা ল্যাম্পপোস্টের পাইপ পড়ে আছে। তা দিয়ে দিলাম একটা বাড়ি, সেও মাটিতে পড়ে গেল। দেখি পিছনে ফিরে পুলিশ চলে আসছে। আমি কিছু না বলেই যারাকে নিয়ে পাগার পার। কি হবে সেটা পরে দেখা যাবে। কিছু দূর যেতেই যারা দৌড়াতে পারছে না। আমি আর পারবো না যেতে। আমিও দাঁড়িয়ে বললাম, আপনি কি একা আসছেন নাকি আর কেউ সাথে আসছে? না, আমি একাই আসছি বার্মিস মার্কেটের কিছু আচার কিনতে। খুব খেতে মন যাচ্ছে তো তাই। সারা জানলে তো সমস্যা হবে, চলেন আপনি হোটেলে দিয়ে আসি। জানি আমি যা করছি তা ক্ষমা চাওয়ার মতো না। আমার ক্ষমা চাওয়ার মুখও নাই। আসলে আমরা তো গরিব, তাই আমাদেরকে সবাই ঘৃণা করে। বেশি কিছু না বলে চলে আসলাম। তুমি এখন থাকো কোথায়? এই তো কিছু দূর গিয়ে গরিবদের থাকার জন্য 200 টাকা দিয়ে রুম পাওয়া যায়, সেখানেই থাকি। আমি কালকে সত্যিটা সবার সামনে খুলে বলবো আমি যা ভুল করছি তার জন্য। আরে কিছু না বললে যারাকে হোটেলে রেখে আসলাম। আমি হোটেলে চলে আসলাম। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের 7 দিন শেষ হয়ে গেল। এবার আমরা সবাই এক হয়ে বাসে উঠলাম। বাস চলতেছে আপন মনে। ঢাকায় চলে আসলাম। সবাই নিজ নিজ বাসায় চলে আসলাম। তারপর আবার শুরু হলো ভার্সিটির ক্লাস। দিন তো আর বসে থাকে না, তবে যারা আমার সাথে কথা বলতে চায় আমি কোনো সময় দিই না। সামনে আমাদের 2য় সেমিস্টারের পরীক্ষা। এইভাবে 3য় সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, ফাইনাল পরীক্ষা শুরু হলো, ও শেষও হলো পরীক্ষা। দিন তো কারোর জন্য বসে থাকে না। 3 বছর পর রেজাল্টের দিন অনুষ্ঠান হবে, কারণ এর আগে নাকি এমন রেজাল্ট আর হয়নি। স্যাররা তো সবাই অনেক খুশি। কে যে এমন রেজাল্ট করলো। সকাল 10টায় অনুষ্ঠান শুরু হলো। সব ছাত্ররা নিজ নিজ বাবা মাকে সাথে নিয়ে আসছে। এমপি সাহেবও প্রধান অতিথি হয়ে আসছেন এবং তার মেয়েও তো পরীক্ষা দিয়েছেন। প্রিন্সিপাল স্যার 12টার দিকে রেজাল্ট শিট নিয়ে আসলো। এরপর বলল, আমাদের ভার্সিটিতে এমন ট্যালেন্টফুল ছাত্র আমরা আগে পাইনি। প্রিন্সিপাল স্যার বেশ কিছু নাম বলে বলল, এবার 3য় হয়েছে মুসাম্মদ তানিয়া আক্তার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। এবার 2য় হয়েছে মুসাম্মদ জান্নাতুল ফেরদৌস যারা, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আর যার জন্য এত কিছু, সে এবার আমাদের ভার্সিটির প্রথম হয়েছে। সে হলো মোহাম্মদ নাহিদ হাসান, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। এবার আমরা মঞ্চে চলে আসলাম। দেখলাম যারা খুব রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আজ আমার রেজাল্ট, তাই আমি ক্ষেত হয়ে আসছি। মঞ্চে যেতেই এমপি সাহেব বলল, তোমার মতো ক্ষেতপোলা গরিব পোলা ভালো রেজাল্ট করছ, তোমার জন্য ভার্সিটি গর্বিত। কিন্তু আমার মেয়ে যেখানে প্রথম হতো সেখানে তোমার জন্য হতে পারিনি। তোমাকে আমি দেখে নিব। এমপি সাহেব, সেটা না হয় পরে দেখা যাবে। স্যার আমাদের সবাইকে এক এক করে কিছু কথা বলতে বলল। তানিয়া, যারা ও ওরা বেশ কিছু কথা বলল না। তাই এবার আমার পালা। আমি স্পিকার হাতে নিয়ে বলতে শুরু করলাম, ভার্সিটি হলো লেখাপড়ার জায়গা। এখানে কে গরিব কে বড়লোক তা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো কার রেজাল্ট কেমন। আমি গরিব বলে এখানে পড়তে পারবো না তা তো নয়। আমি আমার রেজাল্ট নিয়ে এখানে পড়তে এসেছি। আচ্ছা আপনারাই বলেন, শুধু কি টাকা দিয়ে পড়ালেখা হয়? পড়াশোনা হয় মেধা দিয়ে। যার যেমন মেধা তার তেমন রেজাল্ট। আমি এখানে সাধারণভাবে পড়তে এসেছি। আমি এখানে ক্ষমতা নিয়ে পড়তে আসিনি। যারা আমার কথা শুনে রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি এই ভার্সিটিতে অনেক ছাত্র আছে, কারো বাবা দিনমজুর, কারো বাবা ভ্যান চালক, কারো বাবা রিক্সা চালক। অনেকে আছে অনেক গরিব ঘরের ছেলে। তারা ভার্সিটি এমনভাবে আসে মনে হয় বাবা কতই না বড় লোক। তারা গার্লফ্রেন্ডকে জন্মদিনে গিফট দেয় 20 থেকে 25,000 টাকা দামের ফোন। তারা বাসায় ফোন করে বাবা মার কাছ থেকে কত মিথ্যা বলে টাকা নিয়ে থাকে। তারা কি একবারও খোঁজ নিয়ে দেখেছে তাদের বাবা মা কোথা থেকে তাদের টাকা জোগাড় করে দিচ্ছে? খোঁজ নিয়ে দেখা গেছে তাদের সেই গরিব বাবারা কতই না কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের জন্য টাকা পাঠায়। আমার কথাগুলো শুনে সব বাবা মা যারা মঞ্চের সামনে বসেছিল তারা আর চোখের পানি ধরতে রাখতে পারছিল না। আমার কথা শুনে ছাড়াও কান্না করতেছে। আর সেই সব ছেলেরা যারা বাবা মার কাছ থেকে মিথ্যা বলে টাকা নেয়, সেই টাকা ফুর্তি করে তারা কি একবারও ভেবে দেখে না তাদের বাবা মা কেমন করে দিন পার করতেছে? হয়তোবা আমার কথা সবার কাছে খারাপ লাগতেছে। আপনারা ভেবে দেখুন, এটাই বাস্তব। আজ আমি গরিব ক্ষেতপোলা, কি ভালো রেজাল্ট করতে পারবো না? আমার কথা বলার মাঝে ভার্সিটির গেট দিয়ে 6টা কালো গাড়ি প্রবেশ করলো। গাড়িতে বাবা ও মা এসেছে।
আমি তাদেরকে আসতে বলেছিলাম এবং সামনে পিছে পুলিশের গাড়ি। আমি আজকে আপনাদের মাঝে আছি, কাল থেকে আর থাকবো না। আমার কথা শুনে যদি কারো খারাপ লাগে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমার রেজাল্ট ভালো হয়েছে, তাই আমিও চাই এই ক্ষেতপোলা আরও ভালো কিছু করতে। আমি চাই আমার এই রেজাল্টের ভাগিদার আমার বাবা মা হোক। আমি আমার বাবা মাকে পাশে চাই। আসলে আমার বাবা পুলিশ সুপার আসাদ ইসলাম, রাজশাহী বিভাগ। সবাই তো অবাক হয়ে গেল আমি এসব কী বলতেছি, কারণ সবাই জানে আমি গরিব ঘরের ছেলে। কারণ আমি কোনো দিন ভার্সিটিতে ভালো পোশাক পরে আসিনি। আমি এবার আমার বাবা ও মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলাম। আমার বাবা মা গাড়ি থেকে নামতেই তো সবাই আরও বেশি অবাক হয়ে গেল, কারণ বাবা মার সাথে 15 থেকে 20 জন পুলিশের গার্ড আছে। স্যাররা আমার বাবা মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করলো। সবচেয়ে বেশি অবাক হলো যারা কিছু বলবে, কিন্তু আমি তাকে কোনো পাত্তাই দিচ্ছি না। যারা ভাবতেছে যাকে আমি ক্ষেতপোলা ভাবলাম আর গরিব ছেলে ভাবলাম, কিন্তু সে এত বড় লোক। ছি, আসলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তো। আব্বু আর আম্মু মঞ্চে আসলো। তারপর আব্বু আম্মু কিছু বলল। তারপর স্যাররা বলল আমি স্কলারশিপ পেয়েছি, ইচ্ছে করলে বিদেশ যেতে পারবো। তারপর সেখান থেকে চলে আসলাম বাসায় এসে আব্বু বলল, চলো তোমার ফুফুর বাসা থেকে ঘুরে আসি। ফুপি থাকে ঢাকায় আর আমি জানি না। সে অনেক কাহিনী, পরে বলবো নি, কেমন? ঠিক আছে চলো। তারপর আমি, আব্বু, মা আর বোন গাড়িতে করে ফুপির বাসার উদ্দেশ্যে চলে গেলাম। বাসার কলিং বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। ভিতরে যেতে একটা মহিলা এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সাথে আম্মু কান্না করতেছে। তারপর আব্বুর সাথে কথা বলতেছে আর বলতেছে এরা কে। আমাকে আর আমার বোনকে দেখিয়ে বলল, এরা হলো আমার ছেলে মেয়ে নাহিদ আর মনির। তারপর ফুপি এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকলো। ফুপি কান্না করো না, আমি 4 বছর ধরে ঢাকায় আছি, একবারও জানতে পারলাম না আমার ফুপি আছে। আমার একটা ভুলের কারণে ভাই আর আমার মাঝে বেশ বছর ধরে যোগাযোগ বন্ধ। কি এমন ভুল কাজ ফুপি? এখন না, পরে বলবো, আগে ফ্রেশ হও, কিছু খাও, তারপর। তোর না একটা মেয়ে আছে, আর সেটা কই? তার নাম কি? তার নাম নাহিদা। সে এখন বাসায় নয়, ছাদে গেছে, এখনই আসবে মনে হয়। তারপর আব্বু আম্মু আর বোন ভিতরে গেল ফ্রেশ হতে। আমি সোফায় বসে থাকলাম। একটু পর দেখি একটা মেয়ে দরজা খুলে ভিতরে আসতেই আমি অবাক, কারণ মেয়েটি হলো নাহিদা আপু। তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি 1 বছর ধরে, কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। আরে নাহিদ, তুমি এখানে? বলেই ফুপিকে ডাকতে লাগলো। আম্মু, বাসার লোক আসছে, আমাকে ডাক দিবা না? আমি কি বলবো, আচ্ছা একটু মজা করি। আসলে আপু স্কলারশিপ পেয়েছি তো, তাই অনেক কষ্ট করে আপনার বাসা খুঁজে বের করে আপনাকে মিষ্টি খাওয়াতে আসলাম। পাগল ছেলে, বোনকে মিষ্টি খাওয়াতে আসছে। এরই ভিতরে ফুপি চলে আসলো। নাহিদ চলো খেতে বসো। এই নাহিদা আসো, তুমিও খাও। চল নাহিদ, খেতে খেতে কথা হবে। আম্মু, এনারা কে? ওরা তোমার মামা মামি। নাহিদা আপু এসে আব্বু আম্মুকে সালাম করলো। অনেক ইচ্ছে ছিল তোমাদেরকে দেখতে, আম্মুর মুখে অনেক কথা শুনেছি তোমাদের। আচ্ছা, ওকে আমার মিষ্টি বোন মনিরা? ও হলো আমার মেয়ে, আর ও হলো আমার ছেলে নাহিদ। বলতেই আপু আমার দিকে রাগী ভাব নিয়ে তাকালো। আরে আপু, রেগে যাচ্ছেন কেন? আমি তো আজকে জানতে পারলাম আপনি আমার ফুপির মেয়ে। তারপর ফুপি বলল, তোমরা আগে থেকে চিনো? আসলে ফুপি, নাহিদা আপু আমি একই ভার্সিটিতে পড়তাম। তারপর সব খুলে বললাম। তারপর আপু আমাকে বলল, আচ্ছা দে, মিষ্টি দে, খাবো। ফুপি, আপুকে মিষ্টি দাও তো। তারপর মিষ্টি খেয়ে খাবার খেয়ে অনেক গল্প হলো। স্কলারশিপ পেয়েছ, তাহলে আমাকে কি গিফট দিবা বলো? আপনি কি নেবেন বলেন, তাই দিব। যা চাইবো তাই দিবি, কারণ তুই মিথ্যা বলছ যে তুই গরিব। আসলে আপু কি বলবো, আমি এমনই। তারপর অনেক কথা বলে তাদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম। এবার আমার 2 বছরের জন্য বিদেশ যাওয়ার পালা। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশ চলে আসলাম। তারপর পড়াশোনা শেষ করে 2 বছর পর নিজ দেশে ফিরতেছি। বিমানে উঠতে দেখি তানিয়ার সাথে দেখা। আমি কিছু না বলে আমার সিটে বসলাম এবং সিটের বেল লাগালাম। একটু পর দেখি তানিয়া আমার পাশের সিটে এসে বসলো। বসতে আমাকে দেখে বলতেছে, আরে নাহিদ, তুমি আমেরিকায় কি করতে আসছো?
আসলে আমি 2 বছরের জন্য স্কলারশিপ নিয়ে পড়তে এসেছি। আর তুমি কি করতে এখানে? আমি এখানে একটা কোম্পানির কাজে এসেছিলাম। কোম্পানির কাজ মানে তুমি জব করো নাকি? শুধু আমি না, যারাও আমাদের সাথে জব করে। তবে যারা কাজ করে কোম্পানির বড় একটা পদে, আর আমি যে গ্রুপে কাজ করি, আসাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল, দেশের 10 নম্বর কোম্পানির ভিতরে একটা। মজার বিষয় হলো এই কোম্পানি 2 বছরে অনেক এগিয়ে গেছে। আরেকটা মজার বিষয় হলো আমরা এখনও এই কোম্পানি এমডিকে দেখিনি, ডিরেক্টরের মাধ্যমে আমরা কাজ করি। ও আচ্ছা, তুমি একাই আসলে না সাথে কেউ আছে? আসলে হয়েছে কি, থাক পরে সব জানতে পারবেন। আসাদ গ্রুপের মালিক বা এমডি কে? না, আমার সাথে আরও লোক আছে, তারা পরের ফ্লাইটে আসতেছে। আরও অনেক কিছু কথা হলো তানিয়ার সাথে, এবং সে নিজে ক্ষমা চাইলো আমার কাছে যদি সে কোনো ভুল করে থাকে তার জন্য। আসলে সবারই ভুল থাকে, তাই ঘুমানোর আগে সবার কাছ থেকে মাপ নেওয়াটাই ভালো এবং সবাইকে মাপ করে দেওয়াটাই ভালো। আমাদের বিমান ল্যান্ড করছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। আমাকে নেওয়ার জন্য আব্বু, আম্মু, বোন ও ফুপি, নাহিদা আপু এসেছে। আপনাদেরকে তো বলাই হয়নি, আব্বুর প্রমোশন হয়েছে। আমি তাদের সাথে কথা বলে গাড়িতে উঠলাম। এখন কি করবা? অফিসে জয়েন করবা না বাসায় থাকবা? গত 2 বছর আমাদের কোম্পানি আসাদ গ্রুপ অনেক নাম করেছে। এবার যে কি সমস্যা হয়েছিল অফিসে, লোকজন ঠিকমতো থাকতে চাচ্ছে না। আমি তো এখনো মুভ হইনি। তোমাকে এমডির সামনে বসিয়ে আমি না হয় অবসর নেব। অফিস স্টাফের বেতন কেমন দিচ্ছ? কারণ বেতনের জন্য ঠিকমতো কাজ করে না। সব ঠিক আছে, নতুন সিও নিয়েছে। আচ্ছা আব্বু, কাকাই কি করতেছে তাহলে? ধরো সিও যদি খারাপ হয় তাহলে ডিরেক্টরের তো এমডির পাওয়ার আছে। আসলে তোমার কাকাই তো সবসময় মিটিং আর কনফারেন্স নিয়ে ব্যস্ত। তোমার আম্মু তো একাই কিছু করতে পারে না। আব্বু, আমি অফিস জয়েন করব, তবে এমডির পরিচয় না, সাধারণ একটা অফিস কর্মচারী হিসাবে। কেন? তা করবা কেন? আসলে আব্বু, কর্মী হলে সব জানা যাবে, সবাই সব কিছু শেয়ার করবে, কোনো কাজে কি সমস্যা হচ্ছে, আর যে সমস্যা হবে তা আম্মুর সাথে শেয়ার করব। আর এমডি হয়ে গেলে অফিসের কোনো কাজ করা যাবে না। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করো। তুমি যা ভালো মনে করো করো। তারপর আমরা বাসায় চলে আসলাম। অনেক দিন পর নিজের দেশে ফিরেছি, অনেক খুশি লাগতেছে। আম্মুর হাতে রান্না খাইনি অনেক দিন, আজ একটু মন ভরে খেলাম, তাও 2 বছর পর। বিকেলে ঘুম থেকে উঠে একটু শপিং করতে আসলাম, কাল থেকে অফিসে যাব। আম্মু রাতে আমাকে সব কিছু বুঝিয়ে দিল। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম অফিস যাওয়ার জন্য। তুমি কি গাড়ি নিয়ে যাবে না আমার সাথে যাবে? আম্মু, আমি এই কয়দিন রিক্সা করে যাব, কারণ তোমার গাড়ি বা আমি তোমার সাথে গেলে সবাই সন্দেহ করবে। আসলে আম্মু রেজাল্টের দিন হিজাব পরেছিল, তাই কেউ চিনতে পারেনি আম্মুকে। আর আম্মু কাউকে ভালো মতো চেনে না। আর আব্বু এখন ডিআইজি, তাই ওনাকে সবাই চেনে। তারপর নাস্তা করে আম্মু চলে গেল, আর আমি রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম, কারণ আজকে অফিসে লোক নিচ্ছে। তাই আমিও গেলাম ইন্টারভিউ রুমের দিকে। নিয়ম তো মানতেই হবে, যতই এমডি হই না কেন, কারণ কাকাই তো নাই। কাকাই অফিসের কাজে সবসময় বাইরে থাকে, এ দেশ থেকে ওই দেশে, এইভাবে কাকাই ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য অফিসে ঠিকমতো আসতে পারে না। আম্মু আর নতুন সিও মিলে এখন অফিস চালায়। অফিসে এসে জানতে পারলাম আমাদের সিও নাকি একটা মেয়ে। আমার যা হাসি পাচ্ছে না, আর খুব নাকি ব্রিলিয়ান্ট। ইন্টারভিউ রুমে প্রবেশ করতেই তো আমি অবাক, কারণ যে আমার ইন্টারভিউ নেবে সে আর কেউ না, নাহিদা আপু। দেখলাম পাশে যারা ও আম্মু ছিল। যদি সব জেনে যায় এখন, তাই নিজেকে সামলে নিলাম। তবে আম্মু চোখ দিয়ে ইশারা করে বলল টেনশন না করতে। মিস্টার নাহিদ, আপনার রেজাল্ট তো সবই ভালো, আপনি চাইলে ভালো কোম্পানিতে জয়েন করতে পারেন। আসলে ম্যাডাম, কাজকে কখনো ছোট করে দেখতে নেই, সেটা যে কোনো কাজে হোক না কেন। আচ্ছা বেশ, কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারবেন। দেখলাম যারা অপলক দৃষ্টিতে চেয়ে আছে, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারতেছে না। আপনার কাজের হিসাব রক্ষক, অফিসের যাবতীয় হিসাব আপনাকেই দেখতে হবে, পারবেন তো? চেষ্টা করলে কি না পারা যায় বলেন, ইচ্ছা থাকলেই উপায় হয়। আচ্ছা বেশ, কাল থেকে আপনি অফিসে আসেন। আর আপনার বস হচ্ছে যারা, ও আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। তারপর আমি অফিস থেকে বের হয়ে আসলাম। যেহেতু আগামীকাল থেকে অফিস জয়েন করতে হবে, অনেক প্ল্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি।
পরদিন সকালবেলা ঘুম থেকে আম্মুর আগে অফিসে চলে আসলাম। দেখলাম অনেকেই আমার দিকে চেয়ে আছে। 2-3 জন আমার সাথে পরিচয় হতে আসলো। হাই, আমি রাশেদ। আমি নাহিদ। ভাই, আপনি কার আন্ডারে পড়েছেন? আমি বললাম যারা বসের। ভাই, যারা বস একটুতেই রেগে যায়। যার আন্ডারে কাজ করা খুবই টাফ। আচ্ছা ভাই, সেটা না হয় পরে দেখা যাবে। আমার চেম্বারটা কোনটা আমি ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম আম্মুকে একটা ফোন দেই। ফোনটা বের করতেই সামনে যারা এসে বলল, মিস্টার নাহিদ, আপনি আমার সাথে ভিতরে আসেন। আমি তার কথা শুনে তার সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে যারা ম্যাডাম বললেন, আপনার কাজ কি তা তো আপনি কালকে শুনলেন, সো কাজের কোনো গাফিলতি যেন না দেখি। বাহিরের বামেরটা আপনার চেম্বার। এই ফাইলগুলো নিয়ে যান, এগুলোতে সব হিসাব আছে, এগুলো চেক করে রাখেন। আমার হাতে 5-6টা ফাইল দিল। ম্যাডাম আপনাকে তো বুঝিয়ে দিতে বলল। বলল কাজ বুঝো না, কাজ করতে কে আসতে বলল? যাও চেম্বারে যাও। আমি কিছু না বলেই চলে আসলাম চেম্বারে। চেম্বারে আসতেই রাশেদ ভাই, বাশার ভাই ও কাজল ভাই আসলো। এসেই বলল, ভাই, ম্যাডাম কেমন দিল? ভাই ভালোই দিল তো। শুধু অকারণে চিল্লাচিল্লি করে, ঠিকমতো বোঝায় না কাজ। এমনি কাজ করা যায় বলেন? আচ্ছা ভাই, আপনারা অভিযোগ কেন করেন না? ভাই, এ হলো এমপির মেয়ে, তাই কেউ অভিযোগ করতে সাহস পায় না। এবার বুঝলাম কেন এই অফিসের কাজগুলো এগোতে পারছে না। মনে মনে বললাম, দেখি তো সামনে কি হয়। তাই তাদেরকে কাজে পাঠিয়ে দিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। আমার কাছে তো এই কাজ তেমন কিছু না, তাই ফাইলগুলো কমপ্লিট করে দুপুরে খাবার খেতে গেলাম। যেতেই দেখি রাশেদ ভাইয়ারা সবাই দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি করে অফিস যাচ্ছে। ভাই, এত তাড়াতাড়ি করে খাচ্ছেন যে, কোনো সমস্যা আছে নাকি? আরে না ভাই, দুপুর পর ম্যাডাম সবাইকে নিয়ে কি জানি মিটিং করবে 2টায়, আর সময় আছে 20 মিনিট। তাই আর কি হঠাৎ করে ভাই, পিয়ন আগে এসে থেকে বলল, না জানিয়ে মিটিং? কি আর করার ভাই, কবে যে এই ম্যাডামের হাত থেকে রক্ষা পাবো। তারপর সবাই খেয়ে অফিসে যেতেই আমি খেলাম একটা ধাক্কা সামলাতে না পেরে পড়ে গেলাম। নিচে উঠে দেখি তানিয়া। আরে, একটু দেখে চলবেন তো। আসলে একটু তাড়া ছিল তো, তাই এমন হলো, সরি। এত তারা কিসের শুনি? আসলে একটু পর ম্যাডাম মিটিং করবে তো, তাই। আচ্ছা যাও, দেখি তো ম্যাডাম কি মিটিং করে। সবাই কনফারেন্স রুমে গেল, যেয়ে চেয়ারে বসে পড়লো। যারা আসলো, এসে বকবক করতে লাগলো। কালকে আমরা একটা নতুন কাজ পেয়েছি, তাই নিয়ে সবার সাথে আলোচনা করতে লাগলো। ম্যাডাম কিছু কাজের কথা বলতে লাগলো, আমি তা শুনছি। আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো লিখে রাখতেছি। ম্যাডামের কথা বলা শেষ করতেই আমি বললাম, ম্যাডাম, এই কাজগুলো মনে হয় ভুল, আপনি একটু দেখতেন। আচ্ছা যাও, দেখি তো ম্যাডাম কি করে। সবাই কনফারেন্স রুমে গেল, যেয়ে চেয়ারে বসে পড়লো। যারা আসলো, এসে বকবক করতে লাগলো। কালকে আমরা একটা নতুন কাজ পেয়েছি, তাই নিয়ে সবাই তার সাথে আলোচনা করতে লাগলো। ম্যাডাম কিছু কাজের কথা বলতে লাগলো, আমি তা শুনতেছি। আর যেগুলো ভুল বলছে লিখে রাখতেছি। ম্যাডাম কথা বলা শেষ করতেই আমি বললাম, ম্যাডাম, এই কাজগুলো মনে হয় ভুল, আপনি একটু দেখবেন। এই, আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন নাকি যে আপনার কাছ থেকে শিখতে হবে? আসলে ম্যাডাম, যেটা ভুল সেটা তো ভুলই হবে। আর কিছু বলতে যারা আমার সামনে এসে আমাকে নিয়ে গেল সবার সামনে আর বলল, বলো আমার ভুল কোনটা? আমি তখন যারা ভুলগুলো বলে দিলাম আর বললাম, ভুল কাজ করলে কোম্পানি তো পিছিয়ে যাবে, সামনের দিকে এগোতে পারবে না। এই ছেলে, আমি ভুল বলি আর শুদ্ধ বলি, সবই ঠিক। তুই আমাকে ভুল ধরার কে? 2 দিন হলো তোর অফিসে জয়েন করা, আর তুই কিনা আমাকে শেখাচ্ছিস ভুল আর শুদ্ধ ব্যবধান? কে তুই, হ্যাঁ? ম্যাডাম, এটা অফিস। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে এটা মনে হয় আপনার অফিস। আসলে ম্যাডাম, আমরা এখানে সবাই কাজ করতে আসছি। আমরা সবাই চাই এই অফিসে কেমনে সামনের দিকে এগিয়ে যাবে। একটা ভুল সিদ্ধান্তের জন্য যদি অফিসের কোনো ক্ষতি হলো, আমরা কি তা মেনে নিতে পারবো বলেন সবাই?
আর এই অফিসে চাকরি করে আমাদের সংসার চলে, তাই এটাকে অফিস না ভেবে আমাদের সংসার ভাবলে ক্ষতি কি? আমার কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো, আর যারা ম্যাডাম তো রাগে ফুলতে লাগলো। তোর জন্য আজ আমি অপমান হচ্ছি। আমি বস হয়ে তোর শিক্ষা এটা দিতে হবে? যাই হোক, আজ এখানেই আমাদের কথা শেষ। আপনারা নিজ নিজ ডেস্কে গিয়ে কাজ করুন। আমরা সবাই নিজ নিজ ডেস্কে যেতে লাগলাম। রাশেদ ভাই বলল, আরে নাহিদ, তুমি তো কামাল করে দিলে, ম্যাডামের ভুল ধরে দিলে। একটু সাবধানে থাকবে ভাই, দেখুন আপনার যেন কোনো ক্ষতি না হয়। আরে রাশেদ ভাই, আপনি কি যে বলেন, আমার আবার কি ক্ষতি করবে শুনি? আরে ক্ষতি করার কি মানুষের অভাব আছে বলুন? তারপর কাজ করতে করতে 5টা বেজে গেল। সবাই বাসায় চলে গেলাম। আমি আর একটু কাজ করে 6টার দিকে বাসায় যেতেই তানিয়ার সাথে দেখা। কি ব্যাপার নাহিদ সাহেব, ক্ষেতপুলা থেকে এত কিছু? কলেজ লাইফে আপনাকে আমরা এত অপমান করেছি, তার জন্য সরি। আসলে আমি না, যারা বললো আমাকে তাই বললাম। আরে ম্যাডাম, থাক না অতীত। যাই হোক, আপনি তো বাসায় যাবেন। কেন, কোথাও কি আমাকে নিয়ে যাবেন বুঝি? আরে না, এমনি বললাম। আসলে রাস্তা তো ভালো না, তাই আর কি। ওর সাথে কথা বলে বাসায় চলে আসলাম। কিরে, অফিস কেমন হচ্ছে? আসলে আব্বু ভালোই হচ্ছে, তবে সমস্যা কোথায় তা আমি একটু একটু করে বুঝতে পারছি। আমাকে আর একটু সময় লাগবে। আচ্ছা বেশ, আমি বেশি সময় নিতে পারবো না, কারণ আমার তো টাকার অভাব নেই। আমি যা বেতন পাই তা এতিমখানায় দান করে দিই। তাই ভাবছি এই অফিসের দায়িত্ব তোমাকে বুঝে দিয়ে আমি একটু শান্তি পেতে চাই। তোর কাকা তো জানে না এইসব। তোর কাকা জানলে তো আমাকে অনেক কথা শোনাবে যে তোকে এমডির আসনে না বসিয়ে অফিস স্টাফ করে জয়েন করে দিচ্ছি। আরে আব্বু, তুমি টেনশন করো না। আমাদের কোম্পানি আগে যা ছিল এখনও তাই থাকবে, আমি কথা দিচ্ছি। সবার সাথে কথা বলে রাতে খাবার খেয়ে অফিসের কাজগুলো অফিসের সার্ভে ট্রান্সফার করে দিলাম, যাতে সকালে যারা সার্ভে ওপেন করলেই যেন সব কাজ বুঝতে পারে। আর এই কাজগুলো কমপ্লিট করতে সময় লাগলো 1 মাস। আর এই কাজ অনেক টাকার প্রজেক্ট, যেই কাজের বিষয়ে আজ অফিসে মিটিং হলো। সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে গেলাম। লিফটে যেতেই তো আমি মেরে গেলাম। বাহ, এত সুন্দর কি হতে পারে? মনে হয় পরি নেমে এসেছে মাটিতে। একদম ক্রাশ খেয়ে গেলাম। ও সরি, কার কথা বলতেছি জানেন? আরে যারা আজ একটা নীল রঙের শাড়ি পরে এসেছে, তো তাই আর কি। আমি এক পলক চাহনি চেয়ে আছি যারার দিকে হা হয়ে। এই যে মিস্টার, কি দেখেন হা হয়ে? মুখের ভিতর মাছি যাবে তো। যারার কথায় আমার ঘোর কাটলো। আসলে নীল রঙের শাড়ি পরলে মেয়েদের খুব মানায়। আসলে ম্যাডাম কিছু না, পরি দেখছিলাম। কি বললেন আপনি? পরিমাণে কি? না ম্যাডাম, কোথায় পরি? বলেই এক দৌড়ে নিজের ডেস্কে চলে আসলাম। কাজ করতেছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকতেছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। খুব জরুরি কাজ, আপনাকে এখনই যেতে বললো। আমি আর দেরি না করে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসুন মিস্টার নাহিদ সাহেব, আপনার জন্যই অপেক্ষা করছি। কি জরুরি তলব, যার জন্য আমার জন্য অপেক্ষা করতেছেন ম্যাডাম? আপনি আগে বসুন। আসলে কি নাহিদ সাহেব, আপনি কি কখনো প্রেম করেছেন? বাহ ম্যাডাম, আজ খুব ভালো ব্যবহার করতেছেন। অবশ্যই কোনো কারণ আছে, কিন্তু মনে মনে ভাবতেছি। না মানে ম্যাডাম, প্রেম তো এটা কি কখনো আসেনি, কেমন করে বলবো? আমি না একজনকে ভালোবাসি। কেমনে বলি বলুন তো? আসলে ম্যাডাম, যাকে ভালোবাসেন তার সামনে গিয়ে ভালোবাসার কথা জানিয়ে দেন, তাহলেই হবে। আসলে নাহিদ, আমি আপনাকে ভালোবাসি। জানি না নাহিদ আপনি কি বলবেন, তবে নাহিদ আমি আপনাকে খুব ভালোবাসি। আসলে ম্যাডাম, আমার আর আপনার মাঝে যায় না। কেমনি কি করে হয় বলেন? কোথায় আপনি আর কোথায় আমি? তার চেয়ে বড় কথা, আমি ক্ষেতপোলা। এটা হয় না ম্যাডাম। আমি এখন আসি, আমার কাজ আছে বলে আমি সেখান থেকে চলে আসলাম। জানি না ম্যাডামের কি হয়েছে। কাজে বসলাম, এর ভিতরে যারা আসলো। আচ্ছা নাহিদ, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে ভালোবাসি। ম্যাডাম, আমি তো আপনাকে ভালোবাসি না। তোমাকে যদি আমি না পাই তাহলে নিজেকে শেষ করে দিব। বলে যারা অফিস থেকে বাইরে চলে গেল। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম। ঘন্টাখানিক বাদে আমার ফোন আসলো ওই পাশ থেকে। হ্যালো, আপনি কি নাহিদ? হ্যাঁ, আমি নাহিদ। আপনি একটু তাড়াতাড়ি এই হসপিটালে চলে আসেন। আপনার ফোনে হসপিটালের নাম মেসেজ করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি আসবেন।
যারার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললেন? যারার অ্যাক্সিডেন্ট হয়েছে? আর কিছু না বলেই চলে আসলাম হসপিটালে। এসে দেখি যারা শুয়ে আছে বেডে, মাথায় একটু আঘাত পেয়েছে, তবে বেশি কিছু হয়নি। আমি এসে যারার পাশে বসলাম, দেখি যারা চোখ খুললো। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসলে নিজের ক্ষতি করতে পারতে না। আমি যে তোমাকে ভালোবাসি, কি করব বলো? তারপর আর কি, যা হয়। দুজনকে জড়িয়ে ধরলাম। একটু পর ডাক্তার আসলো, যারাকে দেখে গেল আর বলল কালকে নিয়ে যেতে পারবেন। যারা আমাকে বলল, নাহিদ, তুমি অফিসে যাও, একটু পর আমার আম্মু আসবে। আমি বাসায় খবর দিয়েছি, কাল দেখা হবে অফিসে। না আমি এখন যাব না, রাতে যাব। না, তুমি এখনই যাবে, আমার ভালোবাসার কসম। আমি আর না করতে পারলাম না, চলে আসলাম অফিসে। তারপর থেকে সবসময় আমাদের মাঝে কথা হয়, নতুন নতুন ভালোবাসতে যা হয়। আমাদের প্রেম আর অফিস ভালোই চলছিল। যারা আমরা সবসময় খোঁজখবর নিতে থাকি, কখন কি করি না করি, কখন খাই না খাই, সব খবর আমার নিত। এইভাবে আমাদের প্রেমের 6 মাস চলে গেল। হঠাৎ করে যারার ফোন বন্ধ পাচ্ছি, অফিসেও আসতেছে না। আমি তানিয়াকে বললাম, যারা কোনো সমস্যা হলো নাকি? না তো, ও ঠিক আছে, যারা অফিসে কাল থেকে আসবে। ওর ফোনে ফোন দিচ্ছি বারবার, ফোন বন্ধ পাচ্ছি। তাই ভাবলাম কাল আগে অফিসে আসুক, দেখো কি করি। আসলে এই 3-4 দিন আমার কেমন জানি লাগতেছিল। পরের দিন অফিসে গেলাম, দেখলাম যারা আসছে আর কিসের জানি কার্ড বিলি করতেছে। আমি কাছে গিয়ে বললাম, কি ব্যাপার তোমার, ফোন বন্ধ কেন? আরে নাহিদ, এই নাও আমার জন্মদিনের কার্ড, তুমি অবশ্যই আসবে। আমি তার হাত ধরে বললাম, যারা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলা না। মিস্টার নাহিদ, আমার হাত ছাড়ো। কেন, কি হয়েছে যারা, তুমি এমন কেন করতেছ? বললাম তো, আমার হাত ছাড়ো বলছি। তাই অফিসের সব লোক একদিকে চলে আসলো। আমি বললাম, যারা এটা অফিস, জানি না কি হয়েছে, চলো আমরা অন্য কোথায় যেয়ে কথা বলি। এই, তুই কে রে যে তোর সাথে আমি কথা বলবো? আমি ভাবতে পারিনি যারা আমাকে মারতে পারলো। এই যারা, কি হয়েছে তোমার, এমন কেন করতেছ? আবার যারার হাত ধরলাম। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার? ছোট লোক কোথাকার, রাতারাতি বড় লোক হওয়ার ধান্দা। এমপির মেয়েকে বিয়ে করলে অনেক কিছু পাবে, সেই আশাই আমার পিছু পড়ে আছিস। এতক্ষণে অফিসের সকল স্টাফরা আমাদেরকে দেখতেছে। যারা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কিছু কেন করতেছ? ভালোবাসা কিসের? ভালোবাসা তোর মতো ছোট লোককে আমি যারা ভালোবাসবো? যারা, তুমি আমার সাথে এমন করতে পারলা? কি এমন ভুল করেছি যার জন্য তুমি আমার সাথে এমন করতে পারলা? প্লিজ যারা, এমন করো না তুমি। যারার কিছু না বলে সে চলে গেল। অফিসের সবাই আমার দিকে চেয়ে আছে। আমি এখন কি করব? কিছু না বলেই অফিস থেকে চলে গেলাম বাসায়। কি রে, কোনো সমস্যা নাকি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি? না আম্মু, কোনো সমস্যা না, এমনি চলে আসলাম বলেই আমি আমার রুমে চলে আসলাম। সন্ধ্যাবেলা বাইরে গেলাম ঘুরতে। যেহেতু আজ যারার দিন, সৎ ভাই বারবার ফোন দিচ্ছে আমাকে, কিন্তু আমি তো যাব না। তাই বলে দিলাম, কারণ এমপির মেয়ের জন্য আমার মতো ছোট লোক গেলে তার হয়তো অসুবিধা হতে পারে। তাই না করে দিলাম। বাসায় চলে আসলাম, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপর দিন অফিসে চলে গেলাম। অফিসে আসতেই সবাই আমার দিকে হা হয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। নিজের ডেস্কে বসে কাজ করলাম। দেখি একটু পর যারা অফিসে আসলো, আমাকে দেখে তারা রুমে চলে গেল। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে আসলো বুঝতে পারিনি। একটু পর তানি আসলো। ভাইয়া, আপনি দুপুরে খাবার খেতে যাবেন না? যাব একটু পর। আচ্ছা, আমি ক্যান্টিনে আপনার জন্য অপেক্ষা করছি। আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। কিছুক্ষণ পর আমিও চলে আসলাম তানিয়ার কাছে। ভাইয়া, আসলে যারা আপনার সাথে প্রেমের নাটক করেছিল। মানে, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া, এটাই বাস্তব। আপনি সেই দিন যারাকে কাজে ভুল ধরেছেন, সেই জন্য যারা আপনার সাথে প্রেমের নাটক করে আপনাকে ফাঁসাতে চেয়েছে। ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, যারা আপনাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমার সাথে যারা এমনটা করতে পারলো, ছি। আমি আর কিছু না বলেই অফিসে চলে আসলাম। এভাবে চলে গেল প্রায় 1 বছর। যারা মাঝে মাঝে স্টাফদের সাথে খুব বাজে ব্যবহার করে, অনেক কাজের ডিসিশন ভুল নেয়।
আমি তার প্রতিবাদ করি, ভুল শুধরে দেই। সেই জন্য যারা আমাকে বলে তুই কে, তোর পরিচয় কি, আমি বলি সময় হলে জানতে পারবা কে আমি। কারণ আম্মু, নাহিদা আপু তারা অফিসে আসে না, তারা অন্য অফিস নিয়ে বিজি থাকে। আমাদের অফিসে আগে জায়গা আছে, কারণ আমি স্টাফদের সাথে কাজ করি, তাদের মনের কথা জানতে পারি। অ্যাডমিনের পরিচয় নিয়ে এগুলো জানতে পারতাম না, কারণ সব জায়গায় স্টাফরা এমডির গুণগান করে থাকে, এমডির সাথে কথা বলতে ভয় পায়। আসাদ গ্রুপ এখন বাংলাদেশে 10 নম্বরের ভিতরে চলে এসেছে। সেই জন্য আসাদ গ্রুপের সকল স্টাফকে পুরস্কার করা হলো, তার জন্য একটা আলোচনা সভার আয়োজন করা হলো। এবার অন্ধকার থেকে বেরোনোর পালা। এবার আর স্টাফ না, এমডি হয়ে নতুন বছরে অফিস জয়েন করব। তা কক্সবাজারে ঘোষণা করে দেব জানুয়ারি মাসে। কক্সবাজারে সকল স্টাফদের নিয়ে 7 দিনের একটা ভ্রমণের ব্যবস্থা করা হলো। সব খরচ অফিস বহন করবে। সবাইকে বলে দেওয়া হলো, সবাই নিজ নিজ জিনিস নিয়ে অফিসের সামনে চলে আসলো। সবাই গাড়িতে উঠে পড়লো, এক এক করে গাড়ি ছাড়তে লাগলো। মাঝপথে যেতে গাড়ি ব্রেক করলো। কিছু বুঝতে পারলেন না? আমি গাড়ি থেকে নামতেই তো আমি অবাক, কারণ সামনে পুলিশের গাড়ি, তার মানে পুলিশ আমাদেরকে দাঁড় করাচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আমাদের গাড়ি দাঁড় করালেন কেন? আপনি জানেন এটা আসাদ গ্রুপের গাড়ি, কক্সবাজারে যাচ্ছে তার সকল স্টাফদেরকে নিয়ে। সেটা যাই হোক না কেন, আইন সবার জন্য সমান। আপনাদের গাড়ি একটা অটোরিকশাকে ধাক্কা দিয়েছে, একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। জানি না রোগী বাঁচবে কিনা মরবে, তাই এই গাড়ি কোথাও যাবে না যতক্ষণ ওই রোগীর কোনো চিকিৎসা না হয়। আচ্ছা বুঝলাম, এই গাড়ি ধাক্কা দিছে। ড্রাইভার সাহেব, এনারা যা বলতেছে তা কি সত্য নাকি? আপনি কোনো গাড়িকে ধাক্কা দিছেন? আমরা অত কিছু বুঝি না, এই গাড়ি কোথাও যাবে না। এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, সবসময় বড় গাড়ি দোষ, ছোট গাড়ি ভুল করলে বড় গাড়ি দোষ। দেখুন বেশি কথা বললে আপনাকেও জেলে যেতে হবে। দাঁড়ান, আমি আব্বুকে ফোন দিচ্ছি। গাড়ি যেতে দিবে না এটা কেমন কথা? ওই রুগীর সব ট্রিটমেন্ট আমরা করব। কি রাশেদ ভাইরাও বাইরে আসলো। আরে দাঁড়ান, যা করার আমি করছি, আপনি সব গাড়ি নিয়ে কক্সবাজার চলে যান। আমি রুগীর কি অবস্থা দেখে তার চিকিৎসার ব্যবস্থা করে আসতেছি। আব্বুকে ফোন দিলাম, তারপর আব্বুকে সব খুলে বললাম। আব্বু বলল ওখানে কি আছে তাকে ফোন দিতে। আমি ফোন দিলাম, ওনারা কথা বলতেছে। আমি ডিআইজি আসাদ সাহেব বলতেছি। স্যার জি স্যার বলেন। আসলে স্যার, আমি সব শুনেছি, আপনি গাড়িগুলো ছেড়ে দেন। আর হ্যাঁ, ও আমার ছেলে, রোগীর সব খরচ ও পরিশোধ করে চলে আসবে। আপনারা ওকে হসপিটালে নিয়ে যান, কেমন? আর আমি একটা প্রমাণস্বরূপ আপনাদের থানায় একটা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। জি স্যার, আপনি যা বলবেন। তারপর সব গাড়ি ছেড়ে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হলো। আমি এবার হসপিটালে যাব। যারাকে বললাম আপনি গাড়ির সাথে কক্সবাজার চলে যান, আমি একটু পর অন্য গাড়ি করে আসতেছি। আমিও আপনার সাথে যাব। আপনার কিছু হলে আমি অফিসকে কি জবাব দিব? রাশেদ সাহেব, আপনি গাড়িগুলো নিয়ে কক্সবাজারে এই ঠিকানায় চলে যান, আমরা আসতেছি বলে আমরা পুলিশের গাড়ি করে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে দেখলাম রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। জরুরি অপারেশন করা লাগবে, মাথায় খুব আঘাত পেয়েছে। আরও অনেক সমস্যার কথা বলল। ঠিক আছে, আপনি অপারেশন করেন, যত টাকা লাগে আমি দেব। এ কথা শুনে যারা আমার দিকে হা হয়ে চেয়ে আছে। ডাক্তার চলে গেল অপারেশন করতে। ম্যাডাম, মুখে মশা ঢুকবে বলেই রিসেপশনে গিয়ে বসলাম। যারাও গিয়ে বসলো। আমি এরই মাঝে কিছু টাকা তুলে নিয়ে আসলাম বুথ থেকে, রুগীকে দিয়ে যাব। ঘন্টা 3 পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, রুগীর কি খবর? রোগী এখন আউট অফ ডেঞ্জার, তবে কি ডাক্তার? তবে রোগীর আগে থেকে মাথায় ব্রেন টিউমার ছিল, তো অপারেশন করে ঠিক হয়ে গেছে। এক অপারেশন দিয়ে সব ঠিক হয়ে গেল। আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আপনাদের বিল কত হলো? আর রোগীর জ্ঞান কখন ফিরবে? আমাদের তো আবার কক্সবাজার যেতে হবে। আর 1 ঘন্টা পর। আর আপনারা বিল রিসিপশনে আসুন, দিয়ে দিচ্ছি।
আমি যারাকে বললাম, আপনি রিসিপশনে যান, বিলটা রেডি করেন, আমি আসতেছি। আমি এবার আম্মুকে ফোন দিলাম তারা কখন বেরোবে তার জন্য। তারপর আম্মুকে সব খুলে বললাম আর বললাম 2টা ফ্লাইটের টিকিট রেডি করতে। আমাদের আবার কক্সবাজার যেতে হবে। আম্মু বলল তারাও রওনা দিছে এয়ারপোর্টে, তাদের ফ্লাইট কক্সবাজারে বিকেল 4টায়। আমাদের টিকিটটা বুক করে দিল বিকাল 6টায়, কারণ আমাদের একটু দেরি হবে। আমি রিসিপশনে যেয়ে দেখি যারা বিল কপি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিলটা নিয়ে দেখলাম বেশি হয়নি, ওই সব মিলিয়ে ওষুধ অপারেশন নিয়ে 3,80,000 টাকা। আমি ক্রেডিট কার্ড বের করে দিয়ে বললাম বিলটা নিয়ে নিন। যারা আমার দিকে অবাকভাবে চেয়ে আছে। আমি বিলটা দিয়ে রোগীর কাছে গেলাম, যারা আমার পিছু পিছু আসলো। রোগীর জ্ঞান ফিরেছে। আমি রোগীর কাছে গিয়ে 1 লক্ষ টাকা দিলাম আর আমার একটা কার্ড দিলাম, বললাম যে কোনো দরকার হলে যোগাযোগ করতে। মেয়েটি আমার দিকে চেয়ে কান্না করতে লাগলো আর বলল, আমি এই টিউমার নিয়ে অনেক ভুগেছি, জানি না কে আপনি, আপনি অনেক মহান। আমার সাথে যোগাযোগ করতে। আর সেখান থেকে চলে আসলাম। পুলিশের সাথে কথা বলে আমি যারাকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। যারা এবার বলতে শুরু করলো, কে আপনি? কি আপনার আসল পরিচয়? সময় হলে সব জানতে পারবে, তাড়াতাড়ি চলেন, আমাদের খুব দ্রুত এয়ারপোর্টে যেতে হবে। কেন আমরা এয়ারপোর্ট যাব? ম্যাডাম, বাসে গেলে সারা রাত লাগবে, তাই আমরা বিমানে করে কক্সবাজার যাব। তারপর আমরা বিমান করে কক্সবাজার চলে আসলাম। আমাদের আসতে বেশি দেরি হলো না। এর মাঝে যারা শুধু অবাক হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। তারপর সবার সাথে দেখা হলো, তাদেরকে সব খুলে বললাম। তারপর হোটেলে গেলাম, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই একসাথে কনফারেন্স রুমে গেলাম। সবাই বলাবলি করতেছে আমাদের নতুন এমডি যে কেমন হবে, আমাদের বেতন কি বাড়াবে, আর অনেক কথা বলতে থাকলো। আমি শুধু তাদের কথা শুনতেছি আর নোট করতে লাগলাম। তারপর আম্মু আর নাহিদা আপু আসলো, তারা কথা বলা শুরু করলো। তারা তাদের কথা বলে এবার আম্মু বলল, আসলে আমাদের এই কোম্পানি অনেক দূরে এগিয়ে গেছে আমাদের সকল স্টাফদের জন্য। আরও অনেক কথা বলল। তবে একটা জিনিস খেয়াল করলাম, যারা মনে হয় খুব চিন্তায় আছে। মিস্টার নাহিদ, আপনার আজকের দিনেও কি এমন পোশাক পরে আসা লাগবে? একটা ভালো পোশাক কি পরে আসতে পারেন না? আসলে ম্যাডাম, পোশাকে কি যায় আসে, মনটা তো আসল। মন বড় তার সব বড়। সময় হলে অনেক কিছু পরিবর্তন হবে ম্যাডাম। এবার আম্মু অ্যানাউন্সমেন্ট দিয়ে বলল। আম্মু এবার বলল, আসাদ গ্রুপের এমডি, যার জন্য আপনারা অনেক আগ্রহ হয়ে বসে আছেন, সে আর কেউ না, সে আমার ছেলে। তখনই সবাই এদিক ওদিক চেয়ে আছে। ম্যাডামের ছেলে আবার কই থেকে আসলো? সে আমার ছেলে মিস্টার নাহিদ হাসান। আমি নাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আমার নাম শুনে সবাই তো অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো রাশেদ ভাই ও যারা। আমি এবার সবার মাঝ থেকে মঞ্চে চলে গেলাম। সবাই হাততালি দিতে লাগলো। আমি এবার বলা শুরু করলাম, একটা প্রতিষ্ঠানে শুধু টাকা থাকলেই সেই প্রতিষ্ঠান এগোতে পারে না। একটা প্রতিষ্ঠানে ভালো ভালো কর্মী লাগে, ভালো ভালো স্টাফ লাগে। আমি আমার প্রতিষ্ঠানের এমডির পদ গ্রহণ করার আগে আপনাদের কিছু কথা জানিয়ে দিই। আপনারা ছাড়া আমাদের আসাদ গ্রুপ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদের বেতন বছর থেকে 10% বেড়ে যাবে। সবাই তখন হাততালি দিতে লাগলো। যারা শুধু আমার কথা শুনতেছিল, ওর ভিতরে একটা অন্যরকম কাজ করতে লাগলো। এবার মিটিং শেষ করে সবার থেকে বিদায় নেওয়ার পালা। আমি এবার রাশেদ ভাইয়ের কাছে আসলাম। আসতেই, আরে রাশেদ ভাই, আমরা তো সবাই মানুষ, তাই না? গরিবও মানুষ, আবার বড় লোকও মানুষ। এতে তো বড়াই করে কি লাভ বলেন? যারাকে কথাগুলো শুনিয়ে শুনিয়ে বললাম, আপনারা সবাই এনজয় করেন, সবাইকে উদ্দেশ্য করে বললাম। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে আম্মু আর নাহিদা আপুর সাথে চলে আসলাম হোটেলে। এভাবে আমাদের 7 দিন চলে গেল। এবার আমাদের ঢাকায় ফেরার পালা। আমি আর আম্মু নাহিদা আপু ফ্লাইটে চলে আসলাম। কক্সবাজার এয়ারপোর্টে আসতেই দেখি যারা এয়ারপোর্টে এসে বসে আছে। নাহিদা আপু যারাকে দেখে বলল, আসলে ম্যাডাম, আমার ঢাকায় জরুরিভাবে যাওয়া দরকার, তাই প্লেনে যাব। অভিনন্দন স্যার। আমাকে বলতেছেন? জি স্যার, আপনাকে বলছি। যারাকে আর কিছু না বলতে দিয়ে আমরা সবাই বিমানে উঠে পড়লাম। বিমানে উঠেই তো পড়লাম একটা মহাবিপদে।
আমার সিট আর যারার সিট পাশাপাশি পড়ে গেছে। আমি তখন বিমানবালাকে ডেকে বললাম, আমি কি আমার সিট চেঞ্জ করতে পারি? অন্য কোনো সিট ফাঁকা আছে? কারণ স্বার্থপরদের সাথে আর না যাওয়াই ভালো। সব কিছু যখন জেনে গেছেন, বিমানবালা বলল, স্যার অন্য কোনো সিট ফাঁকা নাই, সরি স্যার বলেই চলে গেল। আমাকে কি ক্ষমা করা যায় না? সরি কিসের জন্য? ক্ষমা করব। আসলে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি তো, তাই। আসলে আপনি যা করেছেন তা তো আপনার অহংকারের জন্য করেছেন। আপনার কাছে টাকার গরম, আর আছে বাবা এমপি, তার গরম, আরও কত কি আছে। একসাথে সব বলে ফেললাম। যারা শুধু শুনতে লাগলো, আর কিছু বলল না। দেখি যারা চোখে পানি, মনে হয় কান্না করতেছে। আমি আর বেশি কিছু বললাম না। আমাদের বিমান এয়ারপোর্টে ল্যান্ড করতেছে। আমরা সবাই নেমে আসলাম। এয়ারপোর্টের বাইরে এসে আমাদের গাড়ি অপেক্ষায় ছিল। আমি গাড়িতে এসে বসে পড়লাম। নাহিদা আপু আর আম্মু এসে গাড়িতে বসলো, গাড়ি ছেড়ে দিল। যারা শুধু অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আমরা সবাই বাসায় চলে আসলাম। কাল থেকে নতুনভাবে অফিসে যাওয়া লাগবে। ফ্রেশ হয়ে সবার সাথে অনেক কথা বলে রুমে যাব। তখনই আম্মু বলল, আসলে নাহিদ, একটা কথা বলার ছিল। বলো আম্মু, কি বলবে বলো। আর তোমার আব্বু ঠিক করেছে, অবশ্য তোমার ফুপিরও মত আছে। তোমার আর নাহিদার আমরা বিয়ে দিতে চাই। এ ব্যাপারে নাহিদা কিছু জানে না, তোমাদের মত আমরা জানতে চাচ্ছি। কি বলো তোমরা এসব? আমি নাহিদা আপুকে সবসময় বড় আপুর মতো সম্মান করি। সে তো আমার বড় আপু, তাই না? মানুষ কি ফুপির মেয়ে, কাকার মেয়ে বা মামার মেয়ের সাথে বিয়ে বসে না? তাও আম্মু, আমি তো কখনো নাহিদা আপুকে ওরকম চোখে দেখিনি। দেখনি, বিয়ের পর দেখবে। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসতে দেখি ফুপি আর নাহিদা আপু বাসায়। যেতে হবে বলে নাস্তা করে গাড়িতে আসলাম। অফিসে আসতে দেখি আজ অফিসটা খুব সাজানো হয়েছে। ভিতরে আসতে সবাই ফুলের মালা দিয়ে বরণ করলো। সবাইকে দেখতে পেলাম, কিন্তু যারাকে দেখতে পেলাম না। তাই কিছু না ভেবে নিজের চেম্বারে চলে আসলাম। আসতে দেখি যারা আসতেছে। মিস যারা, এত লেট কেন? সরি স্যার, রাস্তায় জ্যাম তো, তাই একটু দেরি হয়ে গেল। আর যেন লেট না হয়, কারণ এটা আপনার অফিস না, বুঝলেন? জি স্যার। তারপর আমি আমার চেম্বারে আসলাম আর ভাবতে লাগলাম, দেখি যারা আসতেছে আমার চেম্বারে। স্যার আসতে পারি? জি আসেন। আসলে নাহিদ, আমি তোমার সাথে অনেক অপরাধ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বললে? নাহিদ? মিস যারা, জানেন না আমি আপনার স্যার, কারণ আমি অফিসের এমডি। সো স্যার, কেমন? আসলে নাহিদ, নো স্যার। আর কি জানি বললা, কিসের অপরাধ? হ্যাঁ, আসলে আমি আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমার এখন টাকা আছে, সেই জন্য ভালোবাসা? বললাম তো সরি। ওহ হ্যাঁ, আপনার বাবার টাকার আমার খুব দরকার, তাই না? আমি তো সরি বললাম, আমি তো অনেক ভুল করেছি, তার কি ক্ষমা নেই? আছে ক্ষমা। এখন কাজে যান, না হলে কি স্যার? না হলে আপনাকে বের করে দিতে আমি বাধ্য হব। যত সব। তারপর যারা চলে গেল। যেতেই তানিয়া বলল, কি রে, কিছু হলো? না রে, আমি না অনেক বড় ভুল করেছি, অনেক অত্যাচার করেছি। আমি জানি, তবে তুই একটু বেশিই করেছিস নাহিদ মানে স্যারের সাথে, তোর অহংকারের জন্য। বলেই তানিয়া চলে গেল। যারা এবার কান্না করতে লাগলো আর বলল, আমি জানি অনেক ভুল করেছি, এর ক্ষমা নেই। আমি যদি নাহিদকে না পাই, তাহলে নাহিদকে কারো হতে দিব না। এভাবে চলতে থাকলো 1 মাস। আমি কিছুটা বুঝতে পারি যারা কি আমায় ভালোবাসে না অন্য কিছু। আমি বাসা থেকে বের হতেই আম্মু বলল, তোর আর নাহিদার বিয়ে নিয়ে কি ভাবলি? আম্মু দেখি একটু ভেবে দেখি বলেই অফিসে চলে আসলাম। আম্মু কি বলেন তো, আমি কিভাবে নাহিদাকে বিয়ে করব? আমি তো তাকে বড় আপুর চোখে দেখি। এইসব ভাবতে ভাবতে নাহিদা আপু আমার চেম্বারে হাজির। কি ব্যাপার নাহিদ, আমি এগুলো কি শুনতেছি? তুমি বলে আমাকে বিয়ে করবা? আরে আপু, আমি তো আজ সকালে শুনলাম, তাই ভাবলাম তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলো, কি বলবা? আসলে আপু, আমি তোমাকে কখনো এমন চোখে দেখিনি। আরে আমিও তো,
তুমি তো জানো আমার বয়ফ্রেন্ড আছে, আগামী মাসেও দেশে আসবে। আসলে আমাদের বিয়ের ব্যাপারে বাসায় জানাবো, তার আগেই তো এমন হলো। জানি। তবে আপু, আমি তো যারাকে ভালোবাসি। তাই নাকি? চলো আজকে যারাকে বলে ওদের বাসায় বিয়ের কথা বলি। না না, এখন না, আগে ওকে একটা শিক্ষা দিতে হবে। মানুষের মন নিয়ে খেলা করা, আর এত অহংকার কয় পায়। তারপর তাহলে তাই করো, তুমি যা ভালো বুঝো। বাসায় কি বলবা? কিছু তো একটা করতে হবে। আচ্ছা শোন, একটা প্ল্যান, তাহলে সব ঠিক করে দেব। কি প্ল্যান? আস্তে আস্তে সব জানতে পারবেন। ঠিক আছে, তবে এতে তো অনেকেই কষ্ট পাবে। আরে বাসার লোকজনকে আমি মানিয়ে নেব, তুমি খালি অভিনয়টা করতে থাকো। আচ্ছা ঠিক আছে, এবার চলো, কিছু শপিং করতে হবে। আচ্ছা দাঁড়াও, কলিং বেল চাপ দিলাম। বাহির থেকে আব্দুর রহিম চাচা আসলো। আমি বললাম যারাকে একটু আমার কেবিনে আসতে বলতে। জি স্যার। আরে চাচা, আমি আপনার ছেলের মতো, আমাকে স্যার বলতে হবে না, কেমন? আচ্ছা বাবা। চাচা চলে গেল। ভিতরে আসতে পারি স্যার? জি আসুন। স্যার আমাকে ডেকেছেন? জি আপনাকে ডেকেছি। আপনাকে একটু আমাদের সাথে শপিংয়ে যেতে হবে। আপনি কি যেতে পারবেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে? শপিংয়ে মানে? আসলে স্যার, আরে বিয়ের শপিং। যার মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। আরে বিয়ের শপিং মানে? আপনার বিয়ে আগে তো আমরা অফিসের কেউ শুনিনি। আরে আপনি এত মানে করছেন কেন? বিয়ে মানে আমার আর নাহিদার, আর আমি এমডির পদ নেওয়ার পরেই বিয়ে করব, এটাই বাসায় সবাই জানে, বুঝলেন? বিয়ের শপিং করতে যাবেন, আমাকে কেন সাথে নেবেন স্যার? আরে তুমি বুঝো না, মেয়েদের শপিং আমরা একা করতে পারবো না, তাই তোমাকে সাথে নাও। ঠিক আছে ম্যাম, আমি যাব। দেখলাম যারা চোখের কোণে পানি আসছে। আমার যা হাসি পাচ্ছে না, দেখে কেমন জানি লাগে। তারপর আমরা তিনজনে মিলে শপিংয়ে গেলাম। এই নাহিদা শোনো না, ওর কি কালার পছন্দ, সে বেনারসি নিস কেমন? নাহিদা একটু অন্যদিকে গেল, আমি আর যারা অন্য জায়গায়। অভিনন্দন স্যার। আসলে স্যার। কিসের জন্য? কেন স্যার, বিয়ের জন্য? ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখলাম যারা একটু কাঁদো কাঁদো ভাব। তারপর সবাই মিলে কিছু কেনাকাটা করে বাসায় আসলাম। রাতে সবার সাথে অনেক মজা করা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গেলাম। যারাকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। আসবো স্যার? জি আসুন। আমাদেরকে আজ দুপুরের ভিতরে সিলেট যেতে হবে। কেন স্যার? আসলে সিলেট অফিসে কিছু একটা ঝামেলা হয়েছে, অর্থ নিয়ে অনেক টাকা লোকসান দেখাচ্ছে, তাই আমাদেরকে আজই বেরোতে হবে। আপনি এখন বাসায় যান, আপনার যা প্রয়োজনীয় তা নিয়ে দুপুরের ভিতরে অফিসে চলে আসুন। স্যার আমরা কি একাই যাচ্ছি, না আমাদের সাথে আর কেউ যাবে? না, আমি আর আপনি, আর কেউ না। আর নাহিদা এই অফিসে থাকবে। সবাই গেলে অফিস কেমন করে চলবে? আর হ্যাঁ, আমরা প্রাইভেট কার নিয়ে যাব। ঠিক আছে স্যার। এবার দেখবি যারা কি জিনিস। কিছু বললে মিস যারা? না স্যার, কিছু না। আচ্ছা আমি এখন আসি। তারপর দুপুর পর আমরা রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা এখনও সিলেট যেতে পারিনি। সন্ধ্যা হয়ে আসলো, এখন আমরা রাঙামাটি পড়ে আছি। হঠাৎ করে আমার গাড়ি বন্ধ হয়ে গেল। আমি গাড়ি থেকে নামতেই তো অবাক, চারটা চাকাই পেরেক বসানো। আশেপাশে খেয়াল করে দেখলাম জায়গাটা মনে হচ্ছে সুবিধার না। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। আশেপাশে তো কোনো দোকান বা বাড়ি দেখতে পাচ্ছি না। কোনো সমস্যা হয়েছে? আমার মনে হয় এখন বিপদে পড়তে পারি। আমাদের গাড়ির চাকায় পেরেক বসানো। কি বলেন স্যার? এই জায়গা তো খুব খারাপ। চলেন সামনের দিকে কিছু পাওয়া যায় নাকি। মিস যারা, আপনি দাঁড়ান, আমি একটু সামনে দেখে আসছি। ওই বাগানে কি একটা। আমি হাঁটা শুরু করতেই কিছু লোক দেখি রাস্তার পাশে বসে তাস খেলতেছে। আচ্ছা ভাইয়া, সামনে কি কোনো গ্যারেজ আছে? কেন ভাই, কি হয়েছে? আসলে আমাদের গাড়ির চারটা চাকাই পেরেক বসে গেছে। আপাতত পেরেক বের করে লিক সারাতে পারলেই আমরা যেতে পারবো। ঠিক আছে চলেন, সামনে আমাদের গ্রাম, ওখানে গেলে কিছু একটা সমাধান পাওয়া যাবে। আর রাত বেশি হলে সমস্যা হতে পারে। তাদের কথা শুনে একটু স্বস্তি পেলাম। তারপর তাদেরকে নিয়ে গাড়ির কাছে গেলাম।
আমি বললাম গাড়ি এখানেই থাক, কারণ গাড়ি এখান থেকে ঠেলে নেওয়া যাবে না। তারা বলল সকালে ঠিক করবে, গাড়িটা একটু সাইড করতে। ঠিক আছে, আপনারা সামনের গ্রামে যান, আমরা না হয় এখানে আসি। আমি তাদেরকে 2000 টাকা দিয়ে বললাম এটা আপনারা রাখেন। তারা না না বলল, কিন্তু আমি জোর করে দিলাম। তারপর আমরা দুজনেই হাঁটা শুরু করলাম। একটু সামনে যেতেই দেখলাম কয়েকটা বাড়ি। মনে হচ্ছে রাতের বেলা তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, হয়তো থাকা যাবে রাত। সামনে যেতেই দেখি কয়েকজন মেয়ে বেরিয়ে আসলো। তারপর বলল, আপনারা কেডা? আসলে আমরা একটা বিপদে পড়েছি, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই রাতটা আপনাদের এখানে থাকার জন্য এসেছি। আপনারা কি বিবাহিত? মানে? আমরা একটা বিপদে পড়েছি আর আপনারা বিয়ে বিয়ে লাগাচ্ছেন? মানে আপনারা কি স্বামী স্ত্রী? না, আমরা স্বামী স্ত্রী না, আমি ওর বস। আমরা একটা কাজে সিলেটে যাচ্ছি, রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের এখানে আসা। ওই, তাহলে তোরা আমাদের মোড়লকে ডাকতো। কেন? আপনাদের মোড়লকে ডাকবেন কেন? আমরা কি কিছু করেছি? আমাদের মোড়ল আসলেই বুঝতে পারবা। তারপর তাদের মোড়ল আসলো, আসার পর সব শুনলো। তারপর তাদের মোড়ল যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা কই থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, অফিসের কাজে আমরা সিলেট যাচ্ছি। রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার কারণে আপনাদের এখানে আসা, না হলে এতক্ষণ সিলেটে থাকতাম। বুঝেছি আপনাদের কথা, তবে অনেক কথাই তো শুনলাম, তবে এখন আমি যা বলবো তাই শুনতে হবে। মানে কি বলতে চান এখন আপনি? তোমাদের দুজনের বিয়ে দিব। কি? আপনাদের মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের মাথা ঠিক আছে। আমাদের এই গ্রামের রীতি বিবাহের বয়স হলেই বিয়ে দেই। এখানে আমার কথার উপর কেউ কথা বলতে পারে না। দাঁড়ান, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। আরে, এখানে পুলিশ কই থেকে আসবে? আমি যা বলবো তাই হবে। ওই, ওদের বিয়েটা পড়িয়ে দে। কাজীকে ডাকলো, দেখলাম যারা কোনো কথা বললো না। তারপর আমাদের বিয়েটা পড়িয়ে দিল, আমাদেরকে একটা ঘরে রেখে দিল। দেখলাম ঘরটা খুব একটা ভালো মনে হলো না। আমি এই বিয়ে মানি না। কেন? বিয়ে তো একবারই হয়। আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আপনি। বললেই হলো? তোমার মতো মেয়েকে আমি করব বিয়ে? মাথা ঠিক আছে তো? আপনি খাটে ঘুমান, আমি নিচে। আপনি আমার স্বামী, আমরা একসাথে ঘুমাবো। না, বললাম না। খবরদার, আমাদের এই ব্যাপার অফিসের কেউ যেন না জানে, মনে থাকে যেন। জানলে ওই দিন ওই ডিভোর্স পেয়ে যাবা। তারপর বাসায় ফোন দিয়ে সব কিছু খুলে বললাম। বাসার লোকজন সকাল না হতেই হাজির হলো। যারা বাসা থেকে ওর বাবা এসেছে ওরা সবাই শুনলো। তারপর তারা সবাই মিলে বিয়ে মেনে নিল। তারপর আমরা সবাই মিলে ঢাকা বেক করলাম। যারা আমাদের সাথে আমাদের বাসায় আসলো। সারাদিন অনেক ধকল গেল, অফিসের কাজটা ঠিকমতো করা হলো না। কি ব্যাপার, ভালোই তো হলো, বিয়েটা হয়ে যাক, আমার রাস্তা এখন পরিষ্কার। তা তো হবেই। ঠিক আছে, তোর বিয়েটা যেন আমার মতো না হয়। আচ্ছা বেশ, বাসায় যা, নতুন বউ আছে। দেখ, অফিসের কেউ যেন না জানে, কেমন? তারপর রাতে বাসায় এসে দেখি যারা আমার রুমে। কি ব্যাপার, আপনি এখানে? তাহলে কোথায় থাকবো আমি? কেন, অন্য রুমে থাকবা? আচ্ছা, যাচ্ছি। না না, দাঁড়াও, তুমি খাটে থাকো আর আমি সোফায়। আর আমাদের সব কিছু বাইরে যেন কেউ না জানে, বলে দিলাম। বলেই আমি সোফায় শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় খুব সহজেই ঘুমে ধরে গেল। সকালবেলা ঝাড়া ডাকে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এত ডাকাডাকি করছো কেন? নিচে মা বাবা ডাকছে নাস্তা করার জন্য। আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। বাইরে এসে দেখি মা বসে আছে। আমি সব দেখেছি, কি হয়েছে? তুই বৌমাকে মেনে নিসনি কেন? মা, ও আমাকে কলেজ লাইফ থেকে অত্যাচার করে আসতেছে, তাকে কি করে খুব সহজে ক্ষমা করে যায়? যারা তার ভুল বুঝতে পেরেছে, আশা করি তাকে মেনে নাও। মা নিচে গেল। আমি নিচে যেতেই আমি নিচে এসে দেখি ফুপি এসেছে। কি ব্যাপার ফুপি, তুমি? দেখতে এলাম বৌমা কেমন। দেখো দেখো, ভালো করে দেখো। আমার সময় নাই, আমি অফিসে গেলাম। আব্বু বলল। মানুষ তো ভুল করে, তার তো ক্ষমা আছে। আচ্ছা পাঠকরা, আপনারাই বলেন কেমনে ক্ষমা করি? যদি তুমি বৌমাকে মেনে না নেও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।
আমি কিছু না বলেই নাস্তা করে অফিসে আসলাম। দেখি যারাও অফিসে আসছে। আমি তেমন কোনো কথা বললাম না। বিকেলবেলা অফিস থেকে বের হতেই দেখি আমার একটা বন্ধু আশিক বিদেশে পড়ার সময় পরিচয়। আপনাদেরকে তো বলাই হয়নি, তবে আশিক একটু ড্রিঙ্কস করে। বাবা কোটিপতি যেমন আমি। কিরে দোস্ত, তুই এখানে? অনেকদিন পর দেখা। বিদেশ থেকে এসে তো আর কোনো পাত্তাই নাই। ফোন দিলে ফোন বন্ধ পাই। আরে তোর তো কোনো খবর নেই। আমার ফোনটা হারিয়ে যাওয়ার জন্য তোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। আমি এসেছি, সামনে একটা অফিসে একটা কাজের ডিল বাকি ছিল, এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই। আচ্ছা বেশ, তাহলে তো পার্টি হবে নাকি? আরে পার্টি তো সবসময় হবে, চল তাহলে। আমি কিন্তু ড্রিঙ্কস করতে পারবো না, আগেই বলে দিলাম। আমি অন্য কিছু খাবো। আচ্ছা চল। তারপর দুজন মিলে চলে আসলাম নাইট ক্লাবে। রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে টেরই পাইনি। আজ তোকে একটু খেতেই হবে। না বন্ধু, আমি তো তোকে বললাম আমি যে খেতে পারি না। না একটু খা। জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমি বোতল নিয়ে একবারই খেয়ে নিলাম। খাওয়ার পর তো মাতলামি বেড়ে গেল। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে আশিকের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ফোন করে দেখি 30টারও বেশি মিসড কল। আজ আমি শেষ। বাসায় এসে কলিং বেল বাজাতেই কে জানি দরজা খুলে দিল। দেখি যারা। কি ব্যাপার, আপনি ঘুমাননি? না, আপনাকে ছাড়া কেমনে ঘুমাবো? কি বললেন আপনি? না, আসলে আপনি এখনো ডিনার করেননি, তাই আর কি। খেয়েছি, এবার আর নিজে ধরে রাখতে পারলাম না। বলতে শুরু করলাম, কি ভেবেছেন আম্মু আব্বুকে হাত করলে আমার মন পাবেন? আমি যদি আপনাকে আমার মন না দিই, তুমি কে যে আমার থেকে তোমাকে ওনারা বেশি ভালোবাসে? আপনি নেশা করে এসেছেন? হ্যাঁ, আমি নেশা করেছি, তাতে আপনার কি? ভিতরে চলুন, বাবা মা জানতে পারলে খুব কষ্ট পাবে। তারপর যারা আমাকে জোর করে ঘরে নিয়ে গেল, খাটের উপর শুয়ে দিল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। নেশার মাথায় যারাকে জড়িয়ে ধরলাম। আর কিছু মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যারা গোসল করে বেরোচ্ছে, আর আমার গায়ে কাপড় নেই। এই, আমার কাপড় কই? আর আপনি গোসল কেন করছেন? আমি কি বলবো, রাতে যা করেছেন তার জন্য কি গোসল না করে থাকা যায়? আমি আবার কি করলাম শুনি? হায় হায়, কয় কি? তারপর ওর সাথে আর কথা বলে নিচে চলে আসলাম। যারাকে বললাম সরি, আসলে বুঝতে পারিনি। কিসের জন্য সরি? একটা মেয়ে বিয়ের পর আর কি চাই বলুন? স্বামীর ভালোবাসা। আপনার কাছে আমি স্বামী? বাহ, ভালোই বললেন। নাস্তা করে অফিস চলে আসলাম। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। আমার আর কিছু মনে নাই। যখন চোখ খুলি দেখি একটা বাসায় কে জানি আমার পাশে বসে আছে। দেখলাম একটা মেয়ে, আর বলল আপনি কোমায় ছিলেন 6 বছর ধরে। কি বললেন আপনি? আপনি 6 বছর ধরে কোথায় ছিলেন? তারপর মেয়েটি আমায় সব খুলে বলল। আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় তারা আমাকে রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় রেখে চিকিৎসা করিতেছে। কি করে যে আপনার ঋণ আমি শোধ করব? থাক, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি সুস্থ হয়েছেন, এতেই অনেক। তারপর আমি বাসাটা ঘুরে দেখলাম ভালো করে। একটু পর একটা লোক আসলো। আরে, আপনার তাহলে জ্ঞান ফিরেছে? আমি আর আমার স্ত্রী এই বাসায় একাই থাকি। আপনাদের এই ঋণ আমি কেমন করে শোধ করব বলেন? আচ্ছা, আপনি কি করেন? এই ছোট একটা কাজ করি। আচ্ছা, আপনি আর আফা কালকে এই ঠিকানায় আসবেন। আর আমি কি আমার বাসায় যেতে পারি? অবশ্যই, কেন না। আপনার ফোনটা একটু দেন তো, বাসায় একটু কথা বলি। তারপর বাবাকে ফোন দিতেই বাবা তো অবাক। সাথে সাথেই বাবা মা এসে হাজির। আমাকে দেখে বাবা মা কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। তারপর লোকটিকে বললাম, কাল থেকে আপনি এই অফিসে জয়েন করবেন। আপনার বেতন 40,000 টাকা। আপনার জন্য একটা ফ্ল্যাট দেওয়া হবে অফিস থেকে। লোকটি আমাকে ধরে কান্না করে দিল আর বলল আমাদের এত কিছু চাই না, শুধু ডাল ভাত হলেই হবে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম। বাসায় কলিং বেল বাজাতে একটা পিচ্চি মেয়ে দরজা খুলে দিল। দিদুন, কে ইনি? এ হচ্ছে তোমার আব্বু। বাবা, তোমার মেয়ে জান্নাত। তখনই আমি তাকে জড়িয়ে ধরলাম। তোমার আম্মু কোথায়? আম্মু তো রুমে।
আমি তখন রুমে চলে আসলাম। আসতে দেখি যারা রুম থেকে বের হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? এটা তো আমার রুম না যে থাকবো এখানে। তাহলে কোথায় থাকবেন আপনি? গেস্ট রুমে। আপনি আর আপনার মেয়ে থাকবেন এই রুমে। আমি আর কিছু না বলে যারাকে জড়িয়ে ধরলাম। তারপর যারা আর কিছু না বলেই শুধু কান্না করেই যাচ্ছে। আমি যারাকে অনেক কষ্ট দিয়েছি। আর না, তারপর রাতের বেলা খাবার খেয়ে রুমে গেলাম। একটু পর জান্নাত আসলো। বাবা, আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ঘুমাও। তারপর জান্নাতকে ঘুমিয়ে দিলাম। ঘুমানোর পর জান্নাতকে মা এসে তার রুমে নিয়ে গেল। আমি খাটে বসে আছি আর যারা শাড়ি পরছে। আমি যারার কাছে এসে যারাকে জড়িয়ে ধরলাম আর যারা কেমন জানি করে উঠলো। তারপর আর কি, যা হয় ইতিহাস।